স্বাগতম সবাইকে আমাদের আজকের বিজয়যাত্রার সৌজন্যে প্রাইমারি সুপার সাজেশন ফ্রি কোর্স। আজকের বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান। আমি আছি অপু সাহা আপনাদের সাথে। আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কাইন্ডলি জানাবেন। আমি হচ্ছে ক্লাসটা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড একদম পারফেক্টলি ক্লিয়ার কিনা সবাই একটু কাইন্ডলি জানাবেন। তারপরে হচ্ছে আমি ক্লাসটা শুরু করব। আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করতেছি। এখন সবাই যে যার মতো যখনই ক্লাসে আসবেন সাথে সাথে আপনারা শেয়ার করে দিন, শুরুতেই ক্লাসটা শেয়ার করে দিন এবং শেয়ার করলেই আপনাদের এই যে আজকে ক্লাসের যে পিডিএফ সেই পিডিএফটা ফ্রি পেয়ে যাবেন। আমার কথা সবকিছু ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক কিনা? আচ্ছা, বলতেছেন হচ্ছে অল ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিতেছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, এখন একটু জাস্ট কাইন্ডলি জানিয়ে দেন কে কোথা থেকে আছেন, কে কোথায় থেকে ক্লাসটা করতেছেন, জাস্ট একটু জানিয়ে দেন। আমি এরপরে ক্লাস শুরু করব। যারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখবেন, আমি জানি অনেকে রেকর্ডেড ক্লাস দেখেন, তারা এই শুরুর দিকে কিছু জিনিস দরকার হলে একটু টেনে দেখে নেবেন। বাগেরহাট থেকে, গুরুগ্রাম থেকে। আচ্ছা, আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দেই। আচ্ছা, হ্যাঁ, এই তো সবার ক্লাস বি দেখতে পারতেছি নড়াইল থেকে। আচ্ছা, শেয়ার ডান। আপনারা যে যত গ্রুপ, যত নিজের আইডি, সব জায়গাতে হচ্ছে আপনারা শেয়ার করে দেন এবং শেয়ার করে দিলেই আপনারা জানেন যে আমাদের প্রাইমারি সুপার সাজেশন চলমান আছে এবং এটা সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। যেহেতু সম্পূর্ণ ফ্রি একটা কোর্স, আপনারা এটা একদম নিজেদের মতো করে, একদম নিজেদের মনে করে শেয়ার করতে থাকেন এবং যত মানুষ এবং একসাথে শেখার আনন্দ সবাইকে নিয়ে, একা একা না শিখে সবাইকে নিয়ে একসাথে মিলে হচ্ছে আসেন, যাতে একটা ফুল সবাই মিলে আজকে শিখতে পারি। এবং যতটুক টাইম আজকে ক্লাসে থাকবো ততটুক টাইম একদম সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কারণ লাস্টে গিয়ে হচ্ছে আমি এই একদম প্রাইমারি বা অন্যান্য চাকরির পরীক্ষায় যেই কোশ্চেনগুলা বারবার আসে একদম সেই সুপার সাজেশন গুলা দিয়ে দিব। তো জাস্ট খালি আমাকে জানান যে সবাই সবকিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি সব ঠিকঠাক আছে, তাহলে আমি খুব দ্রুতই ক্লাসের দিকে যাব। ভোলা থেকে, ঝিনাইদহ থেকে। হ্যাঁ, আপনার আমার বাড়ি হচ্ছে ফরিদপুর। তো ফরিদপুরে কেউ থাকলে জানাবেন। আর সবাই হচ্ছে কমেন্ট করতে থাকেন যে যদি শেয়ার হয়ে থাকে লিখে রাখেন শেয়ার ডান, যদি শেয়ার হয়ে যায় লিখে রাখেন হচ্ছে শেয়ার ডান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে যে আপনারা সবাই জানেন আমাদের হচ্ছে বিজয়যাত্রার পক্ষ থেকে প্রতিদিন ফ্রি ক্লাস হচ্ছে। টাইম হচ্ছে এক্স্যাক্টলি রাত 9টা। আর ঠিক 8টার সময় পরের দিন ফ্রি এক্সাম, রাত 8টার সময়। এখানে হচ্ছে যেহেতু একদম ফ্রি, কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগতেছে না, সম্পূর্ণ সাজেশন ভিত্তিক ক্লাস। এবং আপনি ক্লাসগুলো দেখলে দেখবেন প্রত্যেকটা স্যার খুব সুন্দর করে ক্লাসগুলো নিতেছেন এবং আমি শিওর প্রত্যেকটা ক্লাস থেকে, আজকের ক্লাস থেকেও মিনিমাম 2-4 মার্ক একদম কমন পাওয়া যাবে যে কোনো পরীক্ষায়। আর আমাদের সকল ক্লাস হচ্ছে ইউটিউবে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিজয় যাত্রা। বিজয় যাত্রা আমাদের চ্যানেলের নাম। তো এই বিজয় যাত্রা চ্যানেল আমাদের হচ্ছে সাবস্ক্রাইব, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন বিজয় যাত্রা লিখে, লিঙ্কও দেয়া থাকবে কমেন্টে। জাস্ট লিখে সাবস্ক্রাইব, এখনই সাবস্ক্রাইব করে আসেন, দরকার হলে সাবস্ক্রাইব করে লিখে দিন হচ্ছে সাবস্ক্রাইব ডান। আমি এখনই ক্লাসে চলে যাব। আমি এখনই ক্লাসের মধ্যে শুরু করে দিব। আজকে অনেকগুলো ইন্টারেস্টিং টপিক আছে। জাস্ট একদম শুরু থেকে বিজ্ঞানে আশা করি আপনি বুঝবেন যে কোন জিনিসটা কিভাবে পড়তে হয়, কিভাবে অ্যান্সার দিতে হয়, পিওই কি, প্রসেস অফ এলিমিনেশন জিনিসটা কি, সবকিছু আমরা হচ্ছে আজকে দেখব, সবকিছু ধীরে সুস্থে দেখব। জাস্ট আমাকে একটু আহ, একটা কথা, সেটা হচ্ছে হ্যাঁ, একজন স্যার ভালো আছেন কিনা? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন সেটাও জানান। আপনারা যদি ভালো থাকেন আমরাও ভালো থাকবো। জাস্ট হ্যাঁ, এই তো শেয়ার ডান, সবাই শেয়ার দিতে থাকেন। আবারও বলতেছি, আবারও বললাম, যারা শেয়ার করবেন সবার জন্য কিন্তু পিডিএফ ফ্রি, সবার জন্য কালকে সকাল 9টায় পিডিএফ দিয়ে দেওয়া হবে আজকে ক্লাসে, এবং অন্যান্য আরো অনেক সবকিছু দিয়ে দেওয়া হবে। তো আশা করি যে সব ঠিকঠাক থাকে। আমি এখন ক্লাসের দিকে মুভ করব। সবাই একটু একটু জানে এবং আমি ক্লাসে পার্টিসিপেন্ট এখনো কম দেখতেছি। আপনারা সবাই এখনো শেয়ার করতে থাকেন, এখনো
সবাইকে জানাইতে থাকেন এবং লাস্ট পর্যন্ত জাস্ট আপনাকে বলতেছি, যেহেতু এটা একটা ফ্রি কোর্স, একটা কথা মনে রাখবে, আমাদের নটরডেমে একটা টিচার বলতো, যখন কোনো কিছু ফ্রি দেওয়া হয় তখন সেটার বিনিময়ে কিছু নেওয়া হচ্ছে আপনাদের সময়। এই আপনাদের সময়টা একদম ভালো করে যাতে কাজে লাগে, যেই আগামী যতক্ষণ সময় আছে পুরাটা টাইম শেষ পর্যন্ত থাকেন, দেখবেন যে কিছু হইলেও একটা জিনিস এখান থেকে ভালো কিছু শিখে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, শেয়ার ডান। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিতেছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আদাব, যে যেভাবে বলতেছেন। আচ্ছা, ঠিক আছে, সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমি এখন ক্লাসের দিকে আগাই। আচ্ছা, যে কোনো সমস্যা হলে সাথে সাথে বলবেন। হ্যাঁ, রিয়াক্ট শেয়ার দেন, জাস্ট এইটাই, সবাই সবার মতো রিয়াক্ট দিতে থাকেন, শেয়ার দিতে থাকেন। আজকে আমার এই চ্যানেলে হচ্ছে বা পেজে ফার্স্ট ক্লাস, তো আশা করি সবাই একসাথে সহযোগিতা করবে। না, আমরা হচ্ছে এবার শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন, একদম ফার্স্ট কোশ্চেন, 1 নাম্বার, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলে? আমি আজকে এমন এমন কিছু কোশ্চেন নিছি যেই কোশ্চেনগুলা বারবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে রিপিট করা হয়। তো জাস্ট একেবারে শুরু, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাগানবিলাস সেট। আচ্ছা, তো কোন রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলে? সবাই আমার সাথে সাথে জাস্ট কোশ্চেনটা দেখেন, 4টা অপশন দেখেন, এ রক্তের গ্রুপ, বি রক্তের গ্রুপ, এ বি রক্তের গ্রুপ, ও রক্তের গ্রুপ। সবাই কমেন্টে আমার সাথে, আমার আগে, টিচার স্টুডেন্টের সম্পর্ক হচ্ছে ওই যে পা পা বাঁধিয়ে দিয়ে যে দুই পায়ে, এক পায়ে দৌড় যেটাকে বলে। তো একেবারে হচ্ছে আমার আগে, যাতে আপনাদের কমেন্ট হয়ে যায় এবং সবাই সিনসিয়ারলি জাস্ট কমেন্টগুলো করতে থাকেন কোন অ্যান্সার কি হবে, তারপরে তো আমি জিনিসগুলো বুঝাই দিব। ঠিক আছে? আচ্ছা, তো শুরু করতেছি আজকে। দেখেন, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলে? মানে সবার থেকেই সে হচ্ছে রক্তটা নিতে পারবে, রক্তটা গ্রহণ করতে পারবে। তাহলে আসেন আমরা হচ্ছে এটাতে এখন ক্লাসের মধ্যে শুরু করতেছি। আচ্ছা, আচ্ছা, সবাই একটু কাইন্ডলি, হ্যাঁ, এই যে অনেকে কমেন্ট করতেছেন, একের সি, একের ডি, অনেকের হয়েছে, অনেকের হয় নাই। আচ্ছা, এখনো সবাই একটু শেয়ার করতে থাকেন কাইন্ডলি। যত জিনিসগুলো শেয়ার করবেন তত হচ্ছে সবার মাঝখানে যাবে। আর যারা রেকর্ডেড ক্লাস দেখবেন পরে, শুরু থেকে এখান থেকে শুরু করে নেবেন। আচ্ছা, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে? তাহলে আসি, একটু রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করি, রক্তের গ্রুপ নিয়ে একটু কিছুটা আলোচনা করি, সবাই একদম মনোযোগ দিয়ে দেখেন। রক্তের গ্রুপ, ফার্স্ট আমি এখান থেকে যেই যে ইনফরমেশন গুলো বলবো, শুধুমাত্র সেই ইনফরমেশন গুলো এখনই নোট খাতায় নিয়ে লিখে ফেলেন। সর্বপ্রথম, রক্তের গ্রুপ, মানুষের রক্তের গ্রুপকে বলা হয় হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং। আমাদের যে ব্লাড গ্রুপিং যেটা আমরা করি, এটাকে আমরা বলি হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং। আমার লেখাগুলো সব স্পষ্ট কিনা, সবকিছু ঠিকঠাক কিনা, এটাও আমাকে জানাবেন, কমেন্ট করে জানাতে থাকবে। এবিও ব্লাড গ্রুপিং দেখলেই বুঝতে পারতেছে, এখানে এ বি ও এই টাইপের আমরা সবাই জানি। আর এই ব্লাড গ্রুপিং, এখান থেকে আজকের দিনে ফার্স্ট ইনফরমেশন ব্লাড গ্রুপিং নিয়ে। এই ব্লাড গ্রুপিং সর্বপ্রথম কোন বিজ্ঞানী করছিল এবং যাকে জনক বলা হয়, তার নাম হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। তার নাম হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার। এইটা জাস্ট একটু খাতার মধ্যে সুন্দর করে বক্স করে লিখে রাখেন। ব্লাড গ্রুপিং এর জনক হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। এই জায়গা থেকে আমি আপনাদের দেখাবো, শুধু কোশ্চেন সলভ করব না, এই কোশ্চেন সলভের মধ্যে মধ্যে কে অনেকগুলো ইনফরমেশন দিব এবং আপনাদেরকে দেখাবো যে বিজ্ঞানগুলো আসলে কিভাবে পড়তে হয়, কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়। আমরা অনেক সময় বিজ্ঞানকে কঠিন মনে করি, এইবার কিন্তু প্রাইমারিতে এবং অন্যান্য চাকরির পরীক্ষায় বিজ্ঞানকে বেশ জোর দিতেছে। কারণ হচ্ছে আমরা দেখছিনি যে গণিত আর বিজ্ঞান মিলে 20 মার্ক এবার। তো সবাই খুব কেয়ারফুলি ক্লাসটা করবেন। তো দেখেন, কার্ল ল্যান্ডস্টেইনার, এবিও ব্লাড গ্রুপিং এর জনক হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। এখন আমরা এই ব্লাড গ্রুপিং, এখানে সবাই অ্যান্সার দিতেছেন, হ্যাঁ, সবার অ্যান্সার দেখতেছি, খ, গ, সি, আচ্ছা ডি, ই, আচ্ছা ডি, সি, হ্যাঁ, কিন্তু অনেকেরই ভুল গেছে, অনেকে দেখেনি যে এটার জন্যই। আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটায় সার্বজনীন গ্রহিতা বলা হয় হচ্ছে এবি রক্তের গ্রুপ। যারা অ্যান্সার সি দিচ্ছেন সবাই হচ্ছে কারেক্ট, কিন্তু কথা হচ্ছে যদি এখানে এবি না থেকে এবি পজিটিভ বা এবি নেগেটিভ থাকতো, আমরা সবাই জানি প্রত্যেকটা রক্তের গ্রুপে পজিটিভ নেগেটিভ। 1 বছর বিসিএস এ এই পজিটিভ নেগেটিভ সহ কোশ্চেন আসছিল, তো তখন সেটা কিভাবে করব? আমরা সবাই কি করি, অ্যান্টিজেন অ্যান্টিবডি দিয়ে মনে রাখি। আজকে আপনাদের টেকনিক দেখাবো কিভাবে খুব সহজে রক্তের গ্রুপ কে কাকে দিবে খুব সহজে বোঝানো যায়। ঠিক আছে? তাহলে হচ্ছে সবাই একটু জাস্ট আমাদের হচ্ছে এটা শুরু করেন। তো আমি এখানে লিখতেছি, লিখতে লিখতে সবাই একটু জাস্ট আমার সাথে সাথে একটু ফাস্ট, একটু দ্রুত শুরু করেন। আচ্ছা, তো এই যে খেয়াল করেন এবিও ব্লাড গ্রুপিং। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখাই। তো সবার ফার্স্টে আমাদের ব্লাড গ্রুপিং কি কি আছে? ফার্স্টে আছে হচ্ছে এ,
তো আজকের থেকে একটা কথা মনে রাখবেন, এ ব্লাড গ্রুপিং মানে, আমি আপনাদের একটা টেকনিক শেখাচ্ছি, জাস্ট খালি দেখেন। এ ব্লাড গ্রুপ মানে তার মধ্যে একটা অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন লাগবে না, কিছু কিছু জানা লাগবে। অ্যান্টিজেন, অ্যান্টিবডি আমরা এইভাবে মনে রাখি, এতে বি, বিতে, এইভাবে অনেক কিছু করে মনে রাখি। কোনো কিছু লাগবে না, সিম্পল টেকনিকে মনে রাখবো। দেখেন ফার্স্টে আমি আবারও বলতেছি, একটা কোশ্চেনের থ্রুতে 10 থেকে 15টা কোশ্চেন আমরা জেনে যাব এখনই। দেখেন তো সবার ফার্স্টে এ রক্তের গ্রুপ বললে আজকের থেকে মনে রাখবো তার মধ্যে একটা অ্যান্টিজেন আছে যার নাম হচ্ছে বি। আর সবাই বুঝতেছি বি রক্তের গ্রুপ বললে যেটা থাকবে দুইটা জিনিস, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এদেরকে বলা হয় অ্যান্টিজেন, এক ধরনের প্রোটিন, লাগবে না। এরপর হচ্ছে এবি। এবি থাকলে আমাদের কি কি হয়, একটা হচ্ছে এ, একটা হচ্ছে সরি বি হইলে হচ্ছে আমাদের একটা হয় হচ্ছে বি, ঠিক আছে। সো বিতে শুধু বি, আর এ বিতে এ আর বি, আশা করি বোঝা গেছে। আর আরেকটা রক্তের গ্রুপ আছে সেটা হচ্ছে ও। ও কথাটা আসছে হচ্ছে ওহনি থেকে। ও মানে অনেকে বলে মনে হয় ও মানে হচ্ছে নাই, এখানে নাই। তার মানে এখানে হচ্ছে কোনো ধরনের কি নাই, অ্যান্টিজেন নাই। যদিও হ্যাঁ এইচ নামে একটা অ্যান্টিজেন আছে, এত কিছু জানা লাগবে না। তো এইটা এখন কথা হচ্ছে পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবো। একটা জিনিস হয়তো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। আরএইচ, এই যে আরএইচ ফ্যাক্টর আজকের থেকে মনে রাখবেন, আরএইচ ফ্যাক্টরকে বলা হয় রেসাস ফ্যাক্টর। এই রেসাস ফ্যাক্টর এই রেসাস ফ্যাক্টরটা সর্বপ্রথম বানরের রক্তের থেকে আবিষ্কার হয়েছে। সেখান থেকে মানুষের দেহ যেহেতু মিল আছে তাই নাম দিছে আরএইচ ফ্যাক্টর। এই আরএইচ ফ্যাক্টরের উপর ভিত্তি করে, এই আরএইচ ফ্যাক্টরের উপর ভিত্তি করে পজিটিভ কি হয়। আজকের থেকে যদি কেউ আপনাকে বলে যে এ পজিটিভ, এই কথাটার মানে যদি কারো রক্তে আরএইচ থাকে, সবার রক্তে থাকে না, যদি কারো রক্তে আরএইচ থাকে তার হবে পজিটিভ, তাকে বলবো পজিটিভ। কারো যদি আরএইচ না থাকে তাকে বলবো নেগেটিভ। সবাই আমার সাথে সাথে একবার রিপিট করে, যাদের আরএইচ থাকবে, আরএইচ উপস্থিত থাকবে, তাদেরকে বলা হবে হচ্ছে পজিটিভ, আর যাদের আরএইচ থাকবে না ওদেরকে বলবো নেগেটিভ। তাহলে আজকের থেকে আমি বলবো এ পজিটিভ মানে তার কি আছে, তার আছে এ আর আরএইচ। বি পজিটিভ তার মানে আজকের থেকে তার কাছে কি আছে, বি আর সাথে হচ্ছে আরএইচ। এ বি পজিটিভ তার মানে কি আছে, এ বি আরএইচ। ও পজিটিভ মানে কি আছে, কিছুই নাই, শুধু আছে আরএইচ। এবার বলেন তো যদি হয় এ নেগেটিভ তাহলে এর মধ্যে কি আছে, শুধু এ, কোনো কি আরএইচ আছে, থাকবে কি থাকবে না কমেন্টে জানান। আচ্ছা যদি বলি বি নেগেটিভ তাহলে কি থাকবে, বি আর সাথে কি আরএইচ, থাকবে কি থাকবে না এটা আমাকে জানান। আচ্ছা এখানে বি নেগেটিভ, নেগেটিভ পজিটিভের কথাগুলো সব বলে ফেললাম। এইবার একটু সবাই আমাকে জানান, আমি একটু জাস্ট এখন কমেন্টটা দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আরএইচ এর পুরো নাম লিখে দিন। আরএইচ কে বলা হয় হচ্ছে রেসাস ফ্যাক্টর, এই যে আমি লিখে দিতেছি, একে বলা হয় হচ্ছে রেসাস ফ্যাক্টর, একে বলা হয় হচ্ছে রেসাস ফ্যাক্টর। রেসাস নামক বানরের থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এই যে আমার সাথে সাথে একটু রিপিট করেন কাইন্ডলি। এই তো লাইভ ক্লাসে এখন সবাই চলে আসছে, আস্তে আস্তে আরো লোক নিয়ে আসেন। জাস্ট আমার একটাই কথা, শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত থাকলে দেখবেন একটা হলেও নতুন জিনিস শিখে গেছেন, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ যারা শেয়ার করতেছেন, আবারও বললাম, আবারও রিমাইন্ডার দিচ্ছি, সবাই একটু কাইন্ডলি জাস্ট শেয়ার করে দেন, এটাই আমাদের চাওয়া। আর এবং ক্লাসটায় অ্যাটেন্টিভ হন। আচ্ছা আমি এখন পরের ইসে যাচ্ছি, আমি এখন এটাকে একটু জাস্ট এক্সপ্লেন করি সুন্দর করে। আচ্ছা সেটা হচ্ছে আমরা এবিও ব্লাড গ্রুপিং দেখতেছিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে আপনাকে একটা কোশ্চেন দেয়, দেখেন এখন কে গ্রহিতা কে সার্বজনীন দাতা কিচ্ছু মুখস্থ করা লাগবে না। এ পজিটিভ কি বি পজিটিভ কে দিতে পারবে কিনা, প্রাইমারিতে আশা করছেন এ বি পজিটিভ কি এ নেগেটিভ কে দিতে পারবে কিনা, কোনো কিছু মুখস্থ করা লাগবে না। জাস্ট এক সেকেন্ড এই যেদিকে দেখেন, সেটা হচ্ছে আমি একটা কোশ্চেন বললাম, বি পজিটিভ কি এ বি পজিটিভকে দিতে পারবে কিনা, রক্ত মানে রক্ত দিতে পারবে কিনা, ঠিক আছে। বি পজিটিভ কি এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে কিনা। আচ্ছা বি পজিটিভ কি এবি পজিটিভকে রক্ত দিতে পারবে কিনা, তাহলে কি দেখেন এই যে আমি খালি জাস্ট এটা এক্সপ্লেন করে দিই। আমি আবারও বলতেছি, একটা কোশ্চেনের এক্সপ্লেনেশনের থ্রুতে অনেকগুলা কোশ্চেন সলভ করব। জাস্ট যখন ক্লাসটা শেষ হবে তখন দেখবেন মিনিমাম বা 300 থেকে 400 কোশ্চেনের সলভ আপনি অটোমেটিক পারবেন। দেখেন আচ্ছা বি পজিটিভ কাকে দিবে, এ বি পজিটিভকে। বি পজিটিভ কাকে দিবে, এ বি পজিটিভ। দেখি বি পজিটিভ মানে কেবলই বললাম বি পজিটিভ মানে কে কে আছে, বি আর কে আর এইচ, আমার সাথে সাথে বলেন বি আর হচ্ছে আর এইচ। এ বি পজিটিভ মানে কে আছে, এ বি আর হচ্ছে আর এইচ। সবাই একটু দ্রুত দেখেন, তাহলে বি পজিটিভ এ বি পজিটিভকে দিতে পারবে কি পারবে না। এখন শুনেন, ধরেন এটা হচ্ছে একটা বাড়ি, একে দিতে পারবে তার মানে হচ্ছে গ্রহিতা। আচ্ছা তাহলে
এ ধরেন একটা হচ্ছে বাড়ি, একটা বাড়ি, আর এখন প্রত্যেকটা বাড়ির মাঝখানে একটা কি থাকে বলেন তো, একটা দারোয়ান থাকে। তাহলে এই হচ্ছে একটা দারোয়ান, দারোয়ানটাকে আছে লোহিত রক্তকণিকা বলে একটা জিনিস আছে যে বাইরের থেকে কোনো কিছু আসলে বাধা দেয়। এখন দেখেন দারোয়ান কি করে, বাইরের থেকে কোনো অপরিচিত লোক দেখলে বাধা দেয়। আপনার রক্তের গ্রুপের মধ্যে যদি অন্য কেউ চলে আসে তখন তো সেটা খুবই ক্ষতিকর আপনার বডির জন্য। তো তখন হচ্ছে হ্যাঁ একজন বলছে পারবে পারবে, আচ্ছা দেখাচ্ছি যে কিভাবে পারবে। কারণ এই যে জাস্ট একটা সিম্পল টেকনিক, সেটা হচ্ছে এই যে বাড়ির দারোয়ান দেখতেছে এ হচ্ছে গেস্ট, এ হচ্ছে অতিথি, রক্ত দিব তার মানে এই জিনিসটা রোগীর দেহে দিব। বি, বি নামে দারোয়ান কাউকে চিনে, চিনে, হ্যাঁ চিনে, তার মানে হচ্ছে এটা চলে আসলো, এটা আমি মুছে দিলাম মানে এটা চলে গেল। আচ্ছা এইবার দারোয়ান দেখতেছে আর এইচ, আর এইচ নামে কাউকে চিনে, চিনে কি চিনে না, হ্যাঁ অবশ্যই চিনে, তাহলে আর এইচটা চলে আসলো, মুছে দিলাম মানে আর এইচটা চলে আসলো। এখানে কিছুই নাই মানে কোনো কিছুই নাই। তাহলে খেয়াল করেন যেহেতু কোনো সমস্যা হবে না, তাহলে বি পজিটিভ এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে কি পারবে না? হ্যাঁ সবাই হচ্ছে খুব সুন্দর মতো লিখতেছেন পারবে, থ্যাংক ইউ যারা লিখতেছেন তাদের জন্য সবাইকে থ্যাঙ্কস। অ্যান্সার হচ্ছে পারবে, ঠিক আছে। এখন আমাকে উল্টাটা তাহলে বলেন তো এ বি পজিটিভ কি বি পজিটিভকে রক্ত দিতে পারবে কি পারবে না? দ্রুত আপনাদের জাস্ট কমেন্ট দেখার অপেক্ষায়, এ বি পজিটিভ বি পজিটিভকে রক্ত দিতে পারবে, জ্ঞান সার্বজনীন গ্রহিতা দাতা বলেই এখনই শেষ করতেছি, এখনই এই টপিকে কোশ্চেনটা শেষ। এবং শিওর থাকেন এখান থেকে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস 11 থেকে 20 অঙ্কের এছাড়া অন্যান্য সকল পরীক্ষার জন্য একটা না একটা কোশ্চেন পরীক্ষাতে পাবেনই অবশ্যই। আচ্ছা আমাকে একটু কমেন্টটা দেখান যে এ বি পজিটিভ বি পজিটিভকে রক্ত দিতে পারবে কি পারবে না। কোশ্চেন চলে আসতে পারে এ বি পজিটিভ, অনেকে লিখতেছে পারবে পারবে, ঠিক করে মনোযোগ, ঠিক করে মনোযোগ মনোযোগ। এ বি পজিটিভ বি পজিটিভকে রক্ত দিতে পারবে কিনা, এ বি পজিটিভ বি পজিটিভকে দিবে। এ বি পজিটিভ মানে এখানে কে কে আছে, কে কে আছে দ্রুত এক সেকেন্ড, এ বি আর এইচ। বি পজিটিভ মানে কে আছে, বি আর আর এইচ দ্রুত। এইবার মাঝখানে বাড়িতে ঢুকবে, মাঝখানে কে আছে, দারোয়ান, কে আছে, দারোয়ান। এই দারোয়ান এখন দেখবে ফার্স্টে বি নামে কাউকে চিনি, চিনি, হ্যাঁ ঢুকতে দিল। আর এইচ নামে কাউকে চিনি, চিনি, ঢুকতে দিল। কিন্তু এ নামে তো কাউকে চিনি না, তাহলে বলতেন যেহেতু এ যাইতে পারবে না, তাহলে এ বি পজিটিভ কি জীবনেও বি পজিটিভকে রক্ত দিতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে যারা অ্যান্সার না লিখছেন তাদের সবারটাই ঠিক আছে। তাহলে খুব ভালো মতো এবার হচ্ছে বুঝেন এবং আমার কথাগুলো সব সুন্দর মতো বুঝতে পারতেছেন কিনা এবং ক্লাসটা কেমন লাগতেছে সবাই হচ্ছে আমাকে একটু জানাবেন। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবেন, কারণ আপনারাই হচ্ছে ক্লাসের মূল অ্যাটেনশন। যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে জানান এবং আমি এখন আপনাদের টাচ দিতেছি, দিয়েই হচ্ছে শেষ। আচ্ছা একটু খালি জাস্ট দেখেন, এবার হচ্ছে আমরা আসি, আমরা হচ্ছে এবার বলি আপনাকে, এবার একটা একটা করে খালি কোশ্চেন থ্রো করি। বলেন ও পজিটিভ কি এ বি পজিটিভকে রক্ত দিতে পারবে কি পারবে না? 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার, ও নেগেটিভ কি এ বি, আচ্ছা না, এ পজিটিভকে রক্ত দিতে পারবে কি পারবে না? এ পজিটিভেরটাও বলেন আবার এ নেগেটিভেরটাও বলেন, পারবে কি পারবে না? 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে এ পজিটিভ কি এ বি নেগেটিভকে রক্ত দিতে পারবে কি পারবে না? এই 3টা কোশ্চেন অ্যান্সার দ্রুত। যারা হ্যাঁ বা না বলতেছেন আমাকে একটু লিখে দিয়ে যে কোন কোশ্চেন অ্যান্সার কি, জাস্ট একটা একটা করে কমেন্ট করতে থাকেন। যারা ক্লাস করতেছেন 863 জন, প্রায় 900 জনের কাছাকাছি, সবাইকে ধন্যবাদ এবং সবাই একদম শেষ পর্যন্ত থাকেন, সবাই শেষ পর্যন্ত থাকেন। আচ্ছা যদি সবাই শেষ পর্যন্ত থাকেন তাহলে দেখবেন যে লাস্ট পর্যন্ত ভালো কিছু একটা হবে। জাস্ট এতটুকুই হচ্ছে আমার চাওয়া এবং মানে হচ্ছে আশা করি অনেকেই দেখতেছেন ক্লাসে, একসাথে হচ্ছে আরো মানুষ, আমি ভাবছিলাম 1000 জন হবে, আরো মানুষ, আপনি এখনো শেয়ার দিতে থাকেন আপনারা, আর শেয়ার দিলে আপনারা জানেন যে পিডিএফ ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা আমাদের এই ক্লাসের যে মহৎ উদ্যোগ সবকিছু যাতে ঠিকঠাক মতো চলে। বলেন সব অ্যান্সারটা বলেন দ্রুত। একজন বললে পারবে না, ও পজিটিভ এবি পজিটিভকে দিতে পারবে, হ্যাঁ এই তো থ্যাংক ইউ। আচ্ছা এবি পজিটিভ সবার থেকে নিতে পারবে কিন্তু আচ্ছা ঠিক আছে ব্যাস, আশা করি সবাই এখন বুঝে গেছেন। আমি এখন দ্রুত শেষ, লাস্ট 1 মিনিট হচ্ছে এখানে বলতেছি। তাহলে ও পজিটিভ, আচ্ছা ও পজিটিভ, ও পজিটিভ মানে হচ্ছে আমরা জানি এর মধ্যে কি আছে, কিছুই নেই, কি আছে শুধুমাত্র আর এইচ। তাহলে এ বি পজিটিভ এর মধ্যে সব আছে, এ বি আর এইচ,
এ বি আর এইচ সবকিছু আপনি কিন্তু জানলেন এ বি গ্রহিতা, এটা আমি অ্যান্সারে বলছি, কিন্তু এখন পজিটিভ না নেগেটিভ দিয়ে আসলে আপনি সবকিছু এই যেখান থেকে আসুক এবং আপনার কোনো অ্যান্টিবডি কোনো কিছু চিন্তা করা লাগবে না, জাস্ট এইভাবে করে ফেলবো দেখেন। এবং অজস্র কোশ্চেন, খালি গাইড খুললেই দেখবেন। এখন আজকের ক্লাসটা শেষ করার পরে আপনাকে চ্যালেঞ্জ দিলাম, জাস্ট 10:30টার দিকে ক্লাস যখন শেষ হয়ে যাবে খালি গাইডটা নিয়ে বসবেন, তখনই দেখবেন যে সব কোশ্চেন অ্যান্সার পারতেছে। আচ্ছা, আর এইচ দারোয়ান আর এইচ নামে কাউকে চিনে অবশ্যই, তাহলে ঢুকে যাবে, তার মানে সবকিছু চলে যাবে ও পজিটিভের মধ্যে। তাহলে দেখেন এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম। এই যে এ বি পজিটিভ এর মধ্যে সবকিছু আছে, এই কারণেই এ বি পজিটিভকে বলা হয় সার্বজনীন দাতা না গ্রহিতা, একে বলা হয় ইউনিভার্সাল রিসিভার, এনাকে বলা হয় ইউনিভার্সাল রিসিভার। একটু ধীরে সুস্থে বুঝেন, দেখেন জাস্ট কিচ্ছু না, জাস্ট খালি দারোয়ান দেখতেছে কাকে চিনে না। এই হচ্ছে আর এইচ চিনে তার মানে পুরাটা রক্ত চলে আসলো, তাহলে ও পজিটিভ এবি পজিটিভকে দিতে পারবে কি পারবে না? পারবে। তার মানে এবি পজিটিভ সবার থেকে রক্ত নিতে পারবে, তাই এদেরকে বলা হয় সার্বজনীন গ্রহিতা। অপশনে অনেক সময় এবি পজিটিভ থাকে, তখন আপনারা কনফিউজড হয়ে যান এবি পজিটিভ না নেগেটিভ। আশা করি আজকের পর থেকে জীবনে আর কখনোই হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি আমাকে একটু জাস্ট বলেন যে সবাই ক্লিয়ার ঠিকঠাক মতো বুঝতেছেন কিনা। ও নেগেটিভ এ পজিটিভকে, ও নেগেটিভ মানে এর মধ্যে কি আছে? কিছুই নাই। আর এইচ আছে না? কিচ্ছু নাই। আচ্ছা, তাহলে এ পজিটিভের মধ্যে আর এইচ আছে, এ আছে, তার মানে দারোয়ান তো কিছু নাই, সো সব কিছু হচ্ছে আরামসে ঢুকে যাবে। তাহলে ও নেগেটিভ, দেখেন তো এই যে পেয়ে গেলাম। আমরা সবাই পড়ে আসছি সার্বজনীন দাতা হলো গ্রুপ ও গ্রুপ, কিন্তু আজকে থেকে যদি পরীক্ষাতে আসে ও পজিটিভ না ও নেগেটিভ, অ্যান্সার হচ্ছে ও নেগেটিভ। তাহলে এই যে দেখেন কেন, কারণ ও নেগেটিভের মধ্যে কিছুই নাই, কোনো অ্যান্টিবডি নাই, আসলে ওর মধ্যে কিছুই নাই। তাইলে বলেন তো সবার মধ্যেই ঢুকতে পারবে কি পারবে না? পারবে। এই কারণে ও নেগেটিভকে বলা হয়, আমি একটু সাইডে লিখি, সার্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনার। একে বলা হয় সার্বজনীন দাতা বা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি বুঝতে না পারেন বা কোনো কিছুতে সমস্যা হয় সাথে সাথে আমাকে বলেন। যারা পরে জয়েন দিচ্ছেন হয়তো একটু না বুঝতে পারেন, পরে জয়েন দিলে হয়তো শুরুর দিকের কথা, কোনো সমস্যা নেই, ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি শুরু থেকে দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আমি এই টপিক থেকে এখন নতুন কোশ্চেনের মধ্যে যাব কিনা আমাকে একটু জাস্ট বলেন। এবং এই সব কিছু এখন পৃথিবীর যে কোনো কিছু রক্তের গ্রুপ নিয়ে যদি আসে আপনি সেটা অ্যান্সার দিতে পারবেন। আর একটু পড়ে নেবেন, যারা অন্যান্য চাকরির প্রিপারেশন নিতেছেন ওনাদের জন্য একটু প্লাস বলে দেই, সাজেশন, আমার প্রত্যেকটা ক্লাসের সাথে সাথেই সাজেশন থাকবে যে কোন কোন টপিকগুলো পড়বেন বলে দিলাম, জাস্ট এতটুকু আমার উপর ভরসা রাখেন। দেখেন ফার্স্টে সেটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, এটা বলছি কত সালে করে, কার্ল ল্যান্ডস্টেইনারের সাল আছে 1901 সাল। আর হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার 1930 সালে নোবেল পুরস্কার পান এই ব্লাড গ্রুপিং এর জন্য, যেহেতু নোবেল পুরস্কার সর্বোচ্চ একটা সম্মাননা, এই কারণে সালটা মনে রাখবেন, কারণ প্রাইমারিতে অনেক সময় সাল চলে আসে। কার্ল ল্যান্ডস্টেইনার 1900, একই টাইপের কোশ্চেন ঘুরে ঘুরে বিভিন্ন দিক থেকে অ্যান্সারগুলো আসে, ঠিক কোশ্চেনগুলো আসে। তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। আচ্ছা, কেউ যদি কোনো কিছু না বুঝেন, যারা রেকর্ডেড ক্লাস দেখবেন পরবর্তীতে তারা হচ্ছে একটু জাস্ট টেনে নিয়ে দেখবেন। আচ্ছা, হ্যাঁ, একজন বলছে ও নেগেটিভ কি সবাইকে রক্ত দিতে পারবে, এই যে ও নেগেটিভ এর মধ্যে কিচ্ছু নাই, দারোয়ান তাহলে কিছু দেখবেই না, কিছু নাই মানে কিছু নাই, তার মানে সব কিছু এখানে হচ্ছে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা, হ্যাঁ, একজন বলছে 2 নাম্বার চলে যান, অবশ্যই 2 নাম্বার চলে যাচ্ছে, আগে বলেন সবকিছু। একজন বলছে 2 নাম্বারটা আরেকবার। আচ্ছা, একজন বলছে এসব শুধু খাতা কলমে, বাস্তবে অন্য গ্রুপের রক্ত ডাক্তাররা নিবে না। হ্যাঁ ভাই, এটা সবাই জানে ডাক্তাররা হচ্ছে নিবে না, কিন্তু এটা হচ্ছে জাস্ট আমাদের পড়ানো হয় থিওরিটিক্যালে একটা ক্রুশিয়াল টাইমে, যখন আপনার হাতে কোনো কিছু করার নাই, তখন যাতে আপনি বুঝতে পারেন যে কিভাবে কি করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে 1901টা আরেকবার বলতেছি, এই যে 1901 যারা জানতে চাচ্ছেন, 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার এই ব্লাড গ্রুপিংটা দেন, শুরু করেন, মানে এটা হচ্ছে 1901 সাল। আর নোবেল পুরস্কার পাইছে হচ্ছে 1930। একটু কষ্ট করে 2টা সাল পড়ে নিয়ে, ঠিক আছে। আর এইচ ফ্যাক্টর এটা রিসার্চ বানান, যারা ক্লাসটা ধরতে না পারলে আগে দেখে পরে হচ্ছে রেকর্ডে দেখে নিবেন, ঠিক আছে। আমি তাহলে মুভ করতেছি নেক্সট স্লাইডে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এইবার আসেন হচ্ছে 2 নাম্বার, আরেকটা সুন্দর একটা কোশ্চেন, 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা। এবং আমি গাইড থেকে যখন কোশ্চেন দিচ্ছিলাম তখন দেখলাম এই টাইপের কোশ্চেন, এইটার দাঁতের সংখ্যা কত, কোন দাঁত কি কাজ করে, সো এটা আমি একেবারে শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে। একটু জাস্ট বলে
আচ্ছা, একটু তাহলে হচ্ছে সবাই ভালো করে একটু বুঝে নেন, ঠিক আছে? আচ্ছা, যারা ভাবতেছেন ও পজিটিভ সর্বজনীন দাতা, না ভাই, ও নেগেটিভ। ও নেগেটিভের মধ্যে হচ্ছে কিছুই নাই, সে হচ্ছে সবাইকে ব্লাড গ্রুপ দিতে পারবে। আমাদের তো ও নেগেটিভ খুব রেয়ার, এই কারণে হয়তো ও পজিটিভ বলে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আমি আপনাকে কোশ্চেনটা বুঝাইলাম, সবাই এবার আসেন, সবাই হচ্ছে এদিকে আসেন। আচ্ছা, আসেন সবাই হচ্ছে একটু, যারা হচ্ছে এখনো ক্লাসটা বুঝে নেয়, হয়তো পরে জয়েন দিচ্ছেন, তারা হচ্ছে, যেটা অনেকে বলতেছেন 3 নাম্বার বুঝিয়ে দেন, 1 নাম্বারটা বুঝিয়ে দেন, আমি সবগুলো বোঝানো হয়েছে। ক্লাসটা হচ্ছে আপনি আবার, আমি দরকার লাস্টে আবার রিপিট করবো। এখন সবাই একদম হচ্ছে মনোযোগ দিয়ে 2 নাম্বারটায় চলে আসেন। আচ্ছা, মানব শিশুর দুধদাঁতের সংখ্যা কতটা? আবারও বলতেছি, সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দেন। হ্যাঁ, অলরেডি অ্যান্সার চলে আসতে শুরু করছে। কেউ হচ্ছে মানে কম, কেউ হচ্ছে বেশি। যারা একদম অ্যাটেন্টিভ দেন, আগের কোশ্চেন চলে গেছে, শুনে আগের কোশ্চেন চলে গেছে, লাইভ ক্লাস দ্রুত করা লাগবে, ওই লাইভ ক্লাস রেকর্ডেড থাকবে, আপনি এখানে আসেন, 2 নাম্বারে চলে আসেন। দেখেন, মানব শিশুর দুধদাঁতের সংখ্যা কতটি? ফার্স্টে বলেন, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে স্থায়ী দাঁতের সংখ্যা কতটি? সবাই জানে, সেটা হচ্ছে 32টি। সবাই জানে 32টি। এখান থেকে কি কি পড়া লাগবে আমি খালি বলে দিতেছি সংখ্যা। এরপরে দুধদাঁত, দুধদাঁতকে বলা হয় টেম্পোরারি টিথ, অস্থায়ী দাঁত, আমরা সবাই জানি। আচ্ছা, অনেকে ক বলতেছে, এ বলতেছে, হ্যাঁ যারা বলতেছে থ্যাংক ইউ, সবার জন্য ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে 20টি। দুধদাঁতের সংখ্যা হচ্ছে 20টি। এইবার এখান থেকে আর কি পড়া লাগবে? বাকিগুলো তো হবেই না, দেখলেই বোঝা যাচ্ছে। এইবার একটু দেখেন কেন বা দুধদাঁতের প্রয়োজনীয়তাকে সবই বলতেছি। আগে একটু দেখেন, মানব শিশু দুধদাঁতের সংখ্যা কতটি? 32টা স্থায়ী আর 20টা হচ্ছে অস্থায়ী। মনে রাখবেন, দুধদাঁতের একটা অপর নাম আছে, এটা আসতে পারে পরীক্ষাতে এবং আপনাদের বইগুলোতেও দেয়া আছে। এইটাকে বলে ডেসিডুয়াস টিথ বা ডেসিডুয়াস দাঁত। এইটা একটু লিখে রাখেন, লেখেন লেখেন লেখেন, খাতার মধ্যে লেখেন, দ্রুত 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 দ্রুত। আমি কোশ্চেন পড়বো, সবকিছু পড়বো, সবাই কোশ্চেনগুলো লাস্টে করেন। এখন হচ্ছে সবাই একটু জাস্ট মনোযোগ দেন। অনেকে আমি দেখছি যে ক্লাসে পরে জয়েন দিচ্ছে, যেটার কারণে বুঝতে সমস্যা হচ্ছে। সবাই হচ্ছে অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, দেখেন দ্রুত, 32টা 20টা। আচ্ছা, তাহলে এগুলো বুঝলাম। এবার বলেন, দুধ দাঁতের অপর নাম কি বললাম? ডেসিডুয়াস দাঁত। এটা যাতে মাথায় থাকে, অপর নাম কি বললাম? ডেসিডুয়াস দাঁত। আচ্ছা, এইবার মানুষের আর কি পড়বো, সেটা হচ্ছে দাঁতের প্রকারভেদ। মানুষের 32টা দাঁত, কিন্তু যদি বলে কতটি? 32টি। কত প্রকার? 4 প্রকার। তাহলে আমরা সবাই জানি মানুষের দাঁত হচ্ছে 4 প্রকার। একদম ছোটবেলায় আমি জাস্ট দেখাই দিচ্ছি কোন কোন জায়গা থেকে পড়তে হবে। আমরা হচ্ছে একদম 6, 7, 8 থেকে শুরু করে 9, 10 এর বিজ্ঞান বই পর্যন্ত জিনিসগুলো পড়ে রাখবো, এবং প্রাইমারি থেকে এই বায়োলজি কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন অনেক বেশি আসে, ঠিক আছে? আপনারা অ্যানালিসিস করলেই দেখবেন। 4 প্রকার কি কি? 1 নাম্বার সবাই জানেন, এটাকে বলে কর্তন দাঁত। 2 নাম্বারটাকে আমরা কি বলি ভাই বলেন? 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ছেদন দাঁত। 3 নাম্বারটাকে কি বলি? 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে অগ্রপেশন দাঁত। এটাকে আমরা বলি অগ্রপেশন দাঁত। আমি আর লিখলাম না। 4 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ভাই পেশন দাঁত। একটু কাইন্ডলি লাইভে থাকেন, মনোযোগ দিয়ে থাকেন শেষ পর্যন্ত, দেখবেন যে জিনিসগুলো, হ্যাঁ ডেসিডুয়াস দাঁত। সবাই আমার সাথে সাথে কমেন্টে লেখেন। লেখা, দেখা, শোনা, 3টা জিনিস যখন একসাথে হবে, 3টা স্নায়ুর কাজ, তখন একেবারে ব্রেনের প্রত্যেকটা নিউরনে একটা একটা করে আঘাত হানবে, ঠিক আছে? এবং যত নিউরনে আঘাত হানবেন তত জিনিসগুলা মাথার মধ্যে মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, রেকর্ডেড ক্লাস কিভাবে দেখতে পারবো? ফেসবুক পেজেও থাকবে আর ইউটিউব চ্যানেল। আবারও বলতেছি, যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে লিখে রাখেন সাবস্ক্রাইব ডান, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সাথে সাথে বলেন, কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত। আমার সাথে সাথে মুখস্থ করে, পরীক্ষা আসে নিচের কোনটি দাঁতের রকম নয় বা প্রকারভেদ নয়। আমার সাথে সাথে বলেন, শ্যাডো। জাস্ট হচ্ছে কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন, পেশন। কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন, পেশন। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। এগুলো ইংলিশ আছে। কর্তনকে বলে ইনসিজার, খালি শুনেন, এক তো ইংলিশ বেশি একটা আসে না। কর্তনকে বলে ইনসিজার, ছেদনকে বলে ক্যানাইন, ক্যানাইন, ছেদনকে বলা হচ্ছে ক্যানাইন। আচ্ছা, অগ্রপেশন এটাকে বলে প্রি মোলার, প্রি মানে আগে, প্রি পজিশন যেমন করছেন, এটাকে বলে প্রি মোলার। আর পেশনটা তাহলে অবশ্যই বলে মোলার। আর কার কাজ কি সবাই জানে, নামের মধ্যে আছে কর্তন, মানে কি সে কাটবে। একদম সামনের যে দাঁত, এগুলো হচ্ছে কর্তন দাঁত। এরপরে ছেদন, ঠিক পরের যে এগুলাকে বলা হয় ছেদন। এগুলো আমাদের এত বেশি ডিটেলসে আসে না। এরপরে থাকে অগ্রপেশন, সবার লাস্টে হচ্ছে পেশন দাঁত, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 4টা জিনিস। এখন বলেন এখান থেকে 2টা কোশ্চেন, ফার্স্ট দ্রুত 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 দ্রুত, সেটা হচ্ছে দুধ দাঁতে 20টা থাকে, তার মানে কিছু একটা থাকে না। এই 2টা কোশ্চেন জানলে আপনাদের হয়ে যাবে, এবং চাকরি পরীক্ষা এর বাইরে আমার মনে হয় না কখন এখান থেকে কোশ্চেন আসবে।
একটু জাস্ট খাতার মধ্যে লিখে রাখেন দুধ দাঁতে কোনটি অনুপস্থিত। মনে রাখবেন দুধ দাঁতে কোনো প্রিমোলার থাকে না। খাতার মধ্যে বক্স করে এখনই হচ্ছে একটা বক্স করে রাখেন, এরকম করে বক্স করে রাখেন, দুধ দাঁতে কোনো প্রিমোলার থাকে না। আচ্ছা, দুধ দাঁতে কোনো প্রিমোলার থাকে না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা ইনফরমেশন। তাহলে পরীক্ষাতে দুধ দাঁতে কোনটি থাকে না, মনে রাখবেন দুধ দাঁতে প্রিমোলার থাকে না। এরপরে হচ্ছে আরেকটা, আক্কেল দাঁত কি? আক্কেল দাঁত কি? এই যে আক্কেল দাঁতের ব্যথা জীবনে একবার হলেও হয়তো ফেস করছে, এখান থেকে লাস্ট কোশ্চেন, আক্কেল দাঁত কি? ঠিক আছে, যেহেতু এখানে অপশনগুলো বলার মতো কিছু না, আমি একটা ইনফরমেশন লাস্ট দিতেছি, আক্কেল দাঁত কি? কেউ জানলে দ্রুত বলে ফেলেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনেকেই হচ্ছে লিখতেছেন, হ্যাঁ কর্তন ছেদন। কমেন্ট করতে থাকেন, দেখেন আপনাদের কমেন্ট করলেই জিনিসগুলা মনে থাকবে, ঠিক আছে। একজন গান লিখতেছে, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। আচ্ছা হ্যাঁ, তো কিন্তু গান বাজনা পরে, আগে হচ্ছে একটু মনোযোগ, একটু মনোযোগ, এরপরে ক্লাসের শেষে এরপরে অন্য টাইমে গান বাজনা হবে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আক্কেল দাঁত কি সেটা লিখে রাখেন। তৃতীয়, তৃতীয় লেখা দরকার নেই, সর্বশেষ, একদম সর্বশেষ দাঁতকে বলা হয় হচ্ছে আক্কেল দাঁত, ঠিক আছে। তাহলে সর্বশেষ মোলার দাঁত, সর্বশেষ পেষণ দাঁতকে বলা হয় আক্কেল দাঁত। লেখেন খাতার মধ্যে, লেখেন, পরীক্ষা আসে আক্কেল দাঁত নিচের কোনটি, লিখে রাখেন সর্বশেষ মোলার দাঁতকে বলা হয় আক্কেল দাঁত। দ্রুত, সর্বশেষ মোলার দাঁতকে বলা হয় আক্কেল দাঁত। একজন বলছে দুধ দাঁতে কেন প্রিমোলার থাকে না, এই টাইপের কোশ্চেন আপনাদের আসবে না, এখানে তো এমসিকিউ নির্ভর। কেন থাকে না সেটা যদি জানতে চান একটু গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন। এই প্রিমোলারের যে রুট, এই রুটটা ডেভেলপ হয় না ছোট বাচ্চাদের, ঠিক আছে। আক্কেল দাঁত তো থাকেই না, প্রিমোলার আক্কেল দাঁত থাকে না, এটা তো বুঝতেই পারতেছেন। প্রিমোলারের যে রুট, দাঁতের অনেকগুলো অংশ আছে, এনামেল টেনাম অনেক কিছু আছে। আচ্ছা, এই এনামেলে মনে পড়লো, বলেন আপনাদের কাছে এখন কোশ্চেন থ্রো করে দিই। আচ্ছা, এটা আশা করি লিখতে পারছেন যে তৃতীয় পেষণ দাঁত বা সর্বশেষ পেষণ দাঁতকে বলা হয় হচ্ছে আক্কেল দাঁত, ঠিক আছে। উইজডম টিথ যেটাকে বলো, যেটা বলতেছিলাম, এটা দিয়ে এই কোশ্চেন শেষ করব। মানব দেহের সবচেয়ে শক্তিশালী অংশ কোনটা, সবচেয়ে শক্ত অংশ কোনটা, সবচেয়ে শক্ত, এটা কি অস্থি নাকি এটা দাঁত? এই কোশ্চেনটা দিয়েই হচ্ছে আমি এখন কমেন্ট করবো। একটু জাস্ট যারা লাইভ ক্লাস করবেন তারা জিনিসটাকে তোকে টেনে দিবে, আমি জাস্ট এখন সবার কমেন্টে একটু দেখবো, দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং হ্যাঁ কমেন্ট করতে থাকেন। আচ্ছা হ্যাঁ, একটু থামলাম এখন। কর্তন ছেদন অর্ধপেশন না, একজন কমেন্টে অর্ধপেশন লিখছেন, অর্ধপেশন না, এটা হচ্ছে অগ্রপেশন, অগ্র পেশনের আগে, অগ্র। শেয়ার ডান, হ্যাঁ এখনো যারা শেয়ার টেয়ার দেন না, আমি কিন্তু দেখতেছি এখনো কিন্তু শেয়ার ওইভাবে হয় নাই, শেয়ার বা কমেন্ট যেভাবে হোক না কেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। যারা আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে সাথে সাথে বলেন ভাই। একজন বলছে এনামেল, ভাই এনামেল টেনামেল পরে, মানবদের এনামেল পরে, কোশ্চেনে থাকবে দাঁত। হ্যাঁ, মানবদেহের সবচেয়ে শক্তিশালী অংশ হচ্ছে দাঁত, এটাও পরীক্ষাতে আসা কোশ্চেন দেখবেন। জাস্ট পরীক্ষা, আপনি খালি জাস্ট এই টপিকগুলোতে আজকে যাবেন, ক্লাসটা শেষ হইলেই গাইডগুলো খুলবেন। প্রত্যেকটা টিচার কেন কোশ্চেন সলভ করাচ্ছে, একটা কোশ্চেন সলভের মধ্যে লুকায় আছে মিনিমাম 10টা কোশ্চেন। সবাই প্রিভিয়াস কোশ্চেন কেন সলভ করতে বলে, ডিরেক্ট কি আসবে, অ্যান্সার হচ্ছে না, হয়তো এই কোশ্চেনটা আসবে না, কিন্তু এই যে যেগুলো বললাম এইগুলোর থেকেই কোনো একটা আসবে, জাস্ট আপনি মিলিয়ে নিন সামনের যে কোনো পরীক্ষাতে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, দাঁত দাঁত ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন করতে পারে, আমি পরেরটাতে যাই, কমেন্ট করতে পারে মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটা। জানো, আমি কোশ্চেন থ্রো করে দিলাম, এটা আপনি বলতে থাকেন। এবার আসেন 3 নাম্বার, এটা সময় নিব না। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? আশা করি সবাই জানে, আমার আর কিছু বলা লাগবে না। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রোগ প্রতিরোধ করা, অ্যান্সার হচ্ছে না। সবাই জানি রক্তের রোগ প্রতিরোধ করার কাজ করে হচ্ছে ভাই শ্বেত রক্তকণিকা, কাজ করে হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বলি, ঠিক আছে। আচ্ছা, রোগ প্রতিরোধ করার কাজ হিমোগ্লোবিন কখনোই করতে পারে না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, হাড্ডির থেকে দাঁত বেশি শক্ত। আচ্ছা, একজন বলছে কত বছর বয়সে আক্কেল দাঁত গজায়, এটার কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যায় 12-13 বছরের পরের থেকে অনেকে শুরু হয়, 16-17 বছরের পরে অনেকেরই হয়, ঠিক আছে। যখন ব্যথা হবে তখন বুঝবেন। একজন বলছে স্যার আমার কমেন্ট পড়ে না, এত কমেন্ট পড়তে গেলে আর ক্লাস নেওয়া হবে না, তাইলে শুধু কমেন্টই পড়া হবে। আচ্ছা, এবার আসেন রক্ত জমাট বাঁধা, জীবনেও না,
রক্ত জমাট বাঁধার কাজ কে করে? সবাই জানি রক্ত জমাট বাঁধার কাজ করে হচ্ছে ভাই অনুচক্রিকা। রক্ত জমাট বাঁধার কাজ করে হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধে। আর এই হিমোগ্লোবিন, এবার আসেন একটু বলে দেই। হ্যাঁ, সবাই অ্যান্সার দ্রুত বলেন। এই যে ক বলতেছেন, যারা ক বলতেছেন এখনো ঠিক হন, ঠিক হন। দেখেন রক্তে হিমোগ্লোবিনের কাজ কি ঠিক করে বলেন। উপরে সবগুলো যেহেতু বাদ দিছি তাহলে এটা তো হবেই না। তাহলে একমাত্র অ্যান্সার সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা। থ্যাংক ইউ। যারা লাইভে আছেন প্লিজ লাইভ ছেড়ে যদি আপনি যান, দেখবেন যে প্রত্যেকটা কোনো না কোনো জিনিস মিস হয়ে যাবে। একটু জাস্ট সবাই একসাথে থাকেন না, যে 800 জন আছেন 800+ সবাই শেষ পর্যন্ত থাকেন, দেখবেন যে কিছু, এবং একটা নোট খাতা নিয়ে বসেন। শুয়ে বসে লাইভ ক্লাস হবে এরকম না, একটা নোট খাতা নিয়ে সুন্দর করে লিখে রাখেন, দেখবেন যে আশা করি ভালো কিছু হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই আশা করি অ্যান্সার দিতেছেন খ খ লিখে। হ্যাঁ, থ্যাংক ইউ। অক্সিজেন পরিবহন করে। এবার এক্সট্রা ইনফরমেশন গুলা দিয়ে রাখি, যেখান থেকে যে বলছে এটা আসছে 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এটা সবাই জানি, এটা দেখতে কি? দেখতে হচ্ছে লাল। এই কারণে রক্তের রং কি বলেন তো? লাল, সবাই জানি। আচ্ছা, তাইলে টিকটিকির রক্তে বা অন্যান্যদের রক্তে, ওগুলা রক্তে কি কোনো হিমোগ্লোবিন থাকে? অ্যান্সার কি হ্যাঁ বা না? আচ্ছা, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে, হিমোগ্লোবিনের রং হচ্ছে লাল। এইবার হিমোগ্লোবিন যেহেতু একটা রং, রং রঙিন পদার্থকে বলা হয় রঞ্জক পদার্থ, যে রং সৃষ্টি করতে পারে। এবং এই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন একটা কি পদার্থ? শ্বসনের পদার্থ। আমরা এই যে শ্বাস নিলাম, এই যে শ্বাস নিলাম, অক্সিজেন নিলাম, অক্সিজেন সমৃদ্ধ বায়ু নিলাম, তাই শ্বাস শোষণ থেকে নাম আসছে শ্বাস, আর রঞ্জক থেকে নাম আসছে শ্বাসরঞ্জক। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মানব দেহের শ্বাসরঞ্জক। পরীক্ষাতে আসা কোশ্চেন, মানব দেহের শ্বাসরঞ্জক বলা হয় কোনটিকে? অ্যান্সার কি ভাই বলেন, সবাই দ্রুত বলেন। মানব দেহের শ্বাসরঞ্জক বলা হয় কাকে? অ্যান্সার হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিন। এবার আসেন দ্রুত, লাল বললাম, শ্বাসরঞ্জক বললাম। এবার আরেকটা ইন্টারেস্টিং তথ্য, এক বছর কোথায় দেখলাম গাইডের জন্য পরীক্ষাতে আসছে, হিমোগ্লোবিনকে কি বলা হয়? আচ্ছা, লেখা একটু হয়তো আমার অস্পষ্ট থাকতে পারে আজকে প্রথম দিন দেখে, তো একটু জাস্ট সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রবিন হুড অণু, রবিন হুড, রবিন হুডকে সবাই চিনি। রবিন হুড অণু, হিমোগ্লোবিনকে বলা হয় রবিন হুড অণু। রবিন হুড কে ছিল? সবাই আমরা জানি, সে ছিল হচ্ছে একজন ডাকাতমি বলা যাবে না, সে খুবই মহৎ একটা মানুষ ছিল, যে কি করতো, বড়লোকদের থেকে চুরি করে সেটা গরিবদের মধ্যে বিতরণ করত। বড়লোকদের থেকে চুরি না, ঠিক ডাকাতি করে একটা গরিব মানুষদের মধ্যে সে বিতরণ করত। সেম কাজটা করে, হ্যাঁ, রবিনহুড অণু। সবাই লিখতে থাকেন, হিমোগ্লোবিনকে বলা হয় হচ্ছে রবিনহুড অণু। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেন বলা হচ্ছে? কারণ সে বিভিন্ন জায়গা থেকে, এই যে আমাদের যখন শ্বাস নিলাম, জাস্ট ফিল করবেন, শ্বাস নিলাম, শ্বাস নেওয়ার পর এই যে অক্সিজেনটা আমরা নিলাম, এই অক্সিজেন গুলাকে অনেকগুলা নিলাম, এখন নিলে তো হবে না, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছাতে হবে, সেই কাজটাই করে হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে এই যে বেশি জায়গার থেকে শরীরের প্রত্যেকটা কম কম জায়গায়, গরিব গরিব জায়গায় হচ্ছে যদি চলে যায়, তাহলে হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাঁ, গরিবের রাজা। একজন বলছেন গরিবের রাজা, কিন্তু পরীক্ষায় তো আর গরিবের রাজা থাকবে না, থাকবে হচ্ছে রবিনহুড অণু। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ভাই আমাদের কথাবার্তা। তাহলে বেশি জায়গার থেকে অক্সিজেন কম জায়গাতে নিয়ে যাচ্ছে, এই যে শ্বাস নিলাম, হিমোগ্লোবিন অক্সিজেনকে ধরে নিয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা বলি, হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি? হিমোগ্লোবিনের একটা প্রধান উপাদান হচ্ছে আয়রন। এই কারণে দেখবেন যাদের রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, এটাও কোশ্চেন সব কয়টা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, জাস্ট খালি দেখবেন সব কয়টা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। দেখেন আয়রন, এই যে লোহা, এই কারণে দেখবেন অ্যানিমিয়া হইলে কচু শাক খাইতে বলে, আয়রন যুক্ত খাবার খাইতে বলে। কেন? যাতে আপনার বেশি বেশি হিমোগ্লোবিন তৈরি হয়। ঠিক আছে? সো আচ্ছা, আর একটা হিমোগ্লোবিনটা যদিও আসার চান্স নেই, হয়তো বিসিএস বা অন্যান্য কোশ্চেনে আসতে পারে, তাও বলে দেই, এই একটা আয়রন, মানে একটা হিমোগ্লোবিনের মধ্যে 4 অণু অক্সিজেন ক্যারি করতে পারে, 4 অণু অক্সিজেন ক্যারি করতে পারে একটা হিমোগ্লোবিন। ঠিক আছে? তাহলে আমাদের শরীরে এরকম কত কোটি 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 হিমোগ্লোবিন আছে, এক একটা হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেনকে ধরে নিয়ে যায়। ঠিক আছে? ডে বাই ডে ভাই কম্পিটিটিভ এক্সাম, অনেক কম্পিটিশন বাড়তেছে, দেশে মানুষ বাড়তেছে, কম্পিটিশন বাড়তেছে, তো সেইভাবে আমাদেরকে প্রিপেয়ার্ড হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, একজন লিখছে উন্নত জাতের ডাকাত। হ্যাঁ, এই তো ঠিক আছে, রবিনহুড অণু। থ্যাংক ইউ। আচ্ছা, একজন বলছে স্যার আপনার নাম কি? আমার নাম হচ্ছে অপু সাহা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স শেষ করছি। আচ্ছা, ঠিক আছে,
থ্যাংক ইউ। তাহলে হচ্ছে লাল শাসন রবিনহুড আশা করি, আমার মনে হয় না এর বাইরে কোনো কিছু জানা লাগবে। এই হচ্ছে আমাদের 3 নাম্বার। এবং সবাই জাস্ট খালি আমাকে এখনো বলেন, একজন বলছেন বোঝানোর স্কিল অসাধারণ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা হয়তো লেখাগুলো একটু স্পষ্ট হচ্ছে না, আমি মুখে বারবার বলতেছি, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা এবার আসি নেক্সট কোশ্চেনে। একটা কোশ্চেনে এত টাইম কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা 4 নাম্বার, সুন্দর একটা কোশ্চেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয় আসলে এই সে কোশ্চেন গুলা কিছুটা সহজ আছে, এবং এই বছরের বিশেষ কোশ্চেন গুলা দেখলেও দেখবেন যে আপনি যদি একটু টেকনিক্যাল হন, বিশেষ থেকে শুরু করে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি হচ্ছে বিজ্ঞান পরীক্ষা দেন, সবগুলাই হচ্ছে আপনি পারবেন। ঠিক আছে। আচ্ছা যারা সবাই বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি জানান। ঠিক আছে। আচ্ছা এবার আসেন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ঠিক আছে, ব্যাকটেরিয়া সবাই জানি ব্যাকটেরিয়া একটি কি। আচ্ছা বলেন, অ্যান্সার বলেন দ্রুত। আচ্ছা অকোষীয় জীব, এটা কি সম্ভব? ব্যাকটেরিয়া কোনো কোষ নাই, তাহলে রোগ সৃষ্টি করে কেমনে? ঠিক আছে, তাহলে এই অপশন তো আগেই বাদ। এই যে প্রসেস অফ এলিমিনেশন, একটা একটা করে খালি বাদ দিবেন। এক কোষী, বহু কোষী তো প্রশ্নই আসে না, এক কোষী তো প্রশ্নই আসে না। এই ব্যাকটেরিয়ার যদি একটা কোষ থাকে, তাহলে সে কিভাবে কি কাজ করে, কিভাবে আরেকজনের দেহে যায় কোনো কাজ, মানে শোষণ বা কোনো কিছু তো সে কাজ করার কথা না। এক কোষী, এক কোষী খুবই ছোট অল্প অল্প জিনিস আছে, অ্যামিবা থেকে শুরু করে। সুকেন্দ্রিক, সু মানে পারফেক্ট, পারফেক্ট, তাহলে ব্যাকটেরিয়া তো জীবনেও পারফেক্ট না। ও নামের মধ্যেই আছে ব্যাকডেটেড। ঠিক আছে, সো ব্যাকডেটেড। আচ্ছা এবার আসেন একটু বলে দেই অ্যান্সার। এই যে দেখেন, এই যে সবাই ভুল বলা শুরু করছে, এই যে ভুল হওয়া শুরু করছে। অনেকে বলছে অকোষীয় জীব, না অকোষীয় জীব না। আচ্ছা একটু কাইন্ডলি জানাবেন ক্লাস সবার কেমন লাগতেছে। আচ্ছা হ্যাঁ, আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা, শুধু ইনফরমেশন জানলে হবে না। একটা জিনিস তখনই আপনি মনে রাখতে পারবেন যখন তার চারপাশের সকল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন মনে রাখতে পারবেন। আমি সুন্দর করে বলতেছি, সবাই জাস্ট শুনেন। হ্যাঁ প্রাক, প্রাক মানে হচ্ছে আদি, আগে। যেমন নির্বাচনী পরীক্ষার আগে কি হয়, প্রাক নির্বাচনী। তাহলে কেন্দ্রিক, কেন্দ্রীয় মানে কেন্দ্র, কেন্দ্রকে নিউক্লিয়াস মানে অগঠিত নিউক্লিয়াস বা আদি নিউক্লিয়াস যুক্ত। আপনারা সবাই জানেন কোষকে, মানে কোষের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করেছে। এখান থেকে অনেক কোশ্চেন আসে, আমি একটু 1 মিনিট সময় নিতেছি, আলোচনা করে দেই। কোষের উপর ভিত্তি করে একটাকে বলা হয় হচ্ছে ভাই আদি কোষী, আর আরেকটাকে বলা হয় হচ্ছে প্রকৃত কোষী। ইংলিশে বলা হয় হচ্ছে প্রোক্যারিওটিক। প্রো মানে হচ্ছে আদি, মনে রাখবেন পৃথিবীতে যেখানে প্রো কথাটা দেখবেন, প্রো মানে হচ্ছে আদি। বায়োলজিতে কখনো, মানে বিজ্ঞানে কোথাও যদি প্রো দেখেন, প্রো মানে আদি। আচ্ছা এটাকে বলে প্রোক্যারিওটিক। আমি লিখলাম না, এখন অনেক সময় চলে যাবে। আচ্ছা আদি কোষী এটা হচ্ছে প্রোক্যারিওটিক, প্রকৃত কোষী হচ্ছে ইউক্যারিওটিক। ইউ মানে প্রকৃত। আচ্ছা এখন আদি কোষী প্রকৃত কোষী একটু বলে দেয়। আদি কোষী কারা? আদি কোষী মানে হচ্ছে ওদের কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে কি? এখন ওদের একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ওদের ক্রোমাটিন বস্তু। ক্রোমাটিন বস্তু মানে নিউক্লিয়াসের যে আমাদের ক্রোমোজোম গুলা বলে, ওদের সেই ক্রোমাটিন বস্তু থাকবে। এছাড়া কিচ্ছু নাই, মনে রাখবেন নামের মধ্যে আছে ওর হচ্ছে কিচ্ছু নাই, ব্যাকডেটেড। ঠিক আছে, সাদি কোষী, এদের কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে না। ক্লোরোপ্লাস্ট মানে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি, আপনারা হয়তো ছোটবেলা থেকে এই নামগুলো শুনে আসতেছেন, এগুলো কোনো কিছুই থাকবে না আদি কোষীদের। আর প্রকৃত কোষী কি? প্রকৃত কোষীদের সব থাকবে। আমি লিখলাম না, এদের সব থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং সব থাকবে। এখন আসেন পরীক্ষাতে কি আসে, কম্পিটিটিভ এক্সাম, যেহেতু এটা প্রাইমারি বেসড ক্লাস, হয়তো বিশেষ বা অন্য কোনো ক্লাস হলে আরো অনেক ডিটেলস, আসলে টাইম খুব লিমিটেড, এর মধ্যে শেষ করা লাগবে। এই ব্যাকটেরিয়া মনে রাখবো কিভাবে? আদি কোষী, আদি, আদি মানে ব্যাকডেটেড, তাহলে ব্যাকডেটেড থেকে মনে রাখবো ব্যাকটেরিয়া। আর আরেকটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, দেখেন নামের মধ্যে আছে, যে দেখেন আদি, আদির থেকে মনে রাখবেন এরা হচ্ছে ব্যাকডেটেড। বলে না যে ব্যাকডেটেড মানুষ, তাহলে এই ব্যাকডেটেড থেকে মনে রাখবেন যে এই ব্যাকটেরিয়া আর হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। জাস্ট একটা টেকনিক, ব্যাকটেরিয়া আর হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এছাড়া যা যা দেখবেন, আপনাকে যদি বলে আম, আম আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ঠিক আছে, লিচু গাছ, যা বলুক না কেন, সব কিছু হচ্ছে ভাই আপনার। হ্যাঁ একজন বলছে আপনার ডিটেলস বোঝানোটা অনেক ভালো। হ্যাঁ থ্যাংক ইউ, যারা অ্যাপ্রিসিয়েশন দিতেছেন তাদের সবাইকে হচ্ছে থ্যাংক ইউ, অনেক বেশি থ্যাংক ইউ। জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত, আমি ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, অনেকে হয়তো ছিলেন না, যে আমাদের ক্লাস কোর্সগুলো খুবই একদম ফ্রি হচ্ছে, সবকিছু ঠিকঠাক হচ্ছে, কিন্তু এই ফ্রির বিনিময়ে আপনাদের থেকেও কিছু নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের সময়। এই মূল্যবান সময়ের প্রত্যেকটা সেকেন্ড, টাইম ইজ মানি, সবাই জানি টাইম ইকুইভ্যালেন্ট টু মানি। তো সেই জিনিসটা হচ্ছে সবাই একটু কষ্ট করে মনোযোগ দিয়ে একটু জাস্ট শুনেন, ঠিক আছে। আচ্ছা
একজন বলছে রাইবোজোম থাকবে, হ্যাঁ অবশ্যই, কিছু নাই মানে একটা জিনিস তো থাকবে, সে হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা ভাই। রাইবোজোম প্রোটিন তৈরি না করলে সে বাঁচবে কিভাবে, ঠিক আছে? সো এই যে রাইবোজোম শুধু থাকবে, আর এই প্রকৃত কোষের রাইবোজোম সহ তো দুনিয়ার সব কিছুই আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আদিকোষীদের শুধুমাত্র থাকবে রাইবোজোম। আপনারা সবাই জানেন রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা, ঠিক আছে? অনেক ইনফরমেশন বলা যায়, আসলে অনেক ইনফরমেশন মাথায় আসতেছে, কিন্তু এখন আসলে এত কিছু বলা যাবে না, আশা করি সামনে ভবিষ্যতে আমরা বলবো। আচ্ছা, তাহলে এই জিনিসপাতিগুলো বললাম, আশা করি আর কিছু বলার নাই। আরো হয়তো অনেক কিছুই মানে মনে পড়ছে, অনেক কিছুই বলার ইচ্ছা আছে, কিন্তু যেমন এদের রাইবোজোম, আদি কোষের রাইবোজোম হয় হচ্ছে 70s, প্রকৃত কোষের রাইবোজোম হয় হচ্ছে 80s। এখন এত কিছু হচ্ছে আপনাদের আসলে পরীক্ষাতে ওইভাবে মনে হয় না আসার চান্স আছে প্রাইমারিতে আমি যতটুকু জিনিস বললাম আশা করি এই এক্সাম্পল গুলা মনে রাখবেন, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, বাকি জিনিসগুলা হচ্ছে এগুলা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, গেলাম। আর সবাই ক্লিয়ার কিনা আমাকে জাস্ট একটু জানান, ঠিক আছে? আজকে ফার্স্ট ক্লাস হিসেবে হয়তো কোনো ভুলভ্রান্তি হইতে পারে, জাস্ট ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আচ্ছা, 5, ব্যাকটেরিয়ার কোষে, এটা আমি টাইমই দিব না, ব্যাকটেরিয়ার কোষের নিচের কোনটি উপস্থিত, দ্রুত বলে, আমি এখন খালি কমেন্ট দেখবো, আমি এখন বসে খালি জাস্ট কমেন্ট দেখবো, সেম আগের কোশ্চেনের রিপিটই হচ্ছে এটা। আচ্ছা, সবাই জাস্ট জানাতে থাকেন সব ক্লিয়ার কিনা, এবং এই 5 নম্বর কোশ্চেন অ্যান্সার খুব দ্রুত, আমি একদম ঘড়ি ধরতেছি, 20 সেকেন্ডের মধ্যে সবাই দিয়ে দেন। আচ্ছা, ক্লাসটা ভালো লাগতেছে, অনেকগুলো বলতেছেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই প্রথম ক্লাস করতেছে, অনেক ভালো লাগতেছে ভাই, আমারও ক্লাস প্রথম, মানে এই পেজে হচ্ছে প্রথম। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবং আমি কিন্তু শুধু, আপনারা যারা ভাবতেছেন আমি 4টা কোশ্চেন পড়াইছি, জাস্ট আমাকে জানেন আমি কি 4টা কোশ্চেন পড়াইছি নাকি একদম মিনিমাম হলেও 40টা কোশ্চেন পড়ানো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটাতে টাইম দিব না, অলরেডি বেশ বেজে গেছে, 15-10টা বেজে গেছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষের নিচের কোনটি উপস্থিত, ব্যাকটেরিয়ার কোষে কোনটি উপস্থিত? প্লাস্টিড। এই প্লাস্টিড থাকলে তো নিজের খাবার নিজেই তৈরি করতে পারতো, প্লাস্টিড তো জীবনেও হবে না, ঠিক আছে? প্লাস্টিড তো থাকে একটা উদ্ভিদের অনন্য অংশ, ইউনিক অংশ। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, বলেন মাইটোকন্ড্রিয়াকে কোষের কি হাউস বলে? মাইটোকন্ড্রিয়াকে কোষের কি হাউস বলে? কারণ মাইটোকন্ড্রিয়া সব শক্তি তৈরি করে, এই কারণে, দ্রুত টাইম নেই, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে ভাই কোষের পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। ক্লাস বোরিং লাগলে বা কোনো কিছু হইলে আমাকে সাথে সাথে জানান ভাই, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে সব ক্লাস থেকে আজকেরটা বেস্ট ভাইয়া, থ্যাংক ইউ। জাস্ট আপনারা যদি অ্যাপ্রিসিয়েশন করেন, সামনে আরো ক্লাস হবে, সামনে আরো জিনিস হবে। আচ্ছা, এবার দেখেন নিউক্লিওলাস। আচ্ছা, পাওয়ার হাউস এর কাজ হচ্ছে, আসলে এত কিছু বলতে গেলে টাইমই হবে না। মাইটোকন্ড্রিয়ার একটাই কাজ, সে হচ্ছে শ্বসন করা, শ্বসন সতে শক্তি, শক্তি উৎপন্ন করা। সেই শক্তি, এই যে আমি হাত পা নাড়াইতেছি, ক্লাস করতেছি, কি এই যে অক্সিজেনটা নিলাম শরীরের ভেতরে গেল, শক্তি এটিপি তৈরি করলাম, এটাকেই বলা হয় শ্বসন, সহজে বললাম, ঠিক আছে? আচ্ছা, যখন আরো ভবিষ্যতে ক্লাস হবে, ডিটেলস ক্লাস নিতে পারবো, তখন সবগুলা জানাবো। নিউক্লিওলাস, নিউক্লিয়াসের একটা উপাদান, ও এই যে ও গোল্লা, তাহলে নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে গোল্লা যে জিনিসটা পাওয়া যায় দৃশ্যমান, এইটাকেই বলে নিউক্লিওলাস। রে ভাই, ওর নিউক্লিয়াস অগঠিত, তাহলে মানে সুগঠিত নয়, তাহলে ওর কি এটা থাকবে? জীবনেও থাকবে না। তাহলে এই যে প্রসেস অফ এলিমিনেশন বাদ দিয়ে দিলাম, এই যে হ্যাঁ, এই তো পাওয়ার হাউস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই 3টা বাদ একটাই পড়ে থাকে, সেটা হচ্ছে ক্রোমাটিন বস্তু, ঠিক আছে ভাই? তাহলে ক্রোমাটিন বস্তু অলরেডি লিখে ফেলছি, ক্রোমাটিন বস্তু অনেক সময় থাকতে পারে, অথবা তা না থাকলে লিখতে পারে ক্রোমাটিন জালিকা, কারণ এটা জালিকা, জালের ন্যায় ছড়িয়ে থাকে। জালিকা কেন? ইকা, ইকা প্রত্যয় ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়, ছোট অর্থে ইকা, নালিকা, জালিকা, ঠিক আছে, এই টাইপের ইকা। সো জাল বলে না, এটাকে বলা হচ্ছে জালিকা। আচ্ছা, ধমনী, ধমনিকা, ঠিক আছে, আমরা এগুলো সবাই জানি। আচ্ছা, তো ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন জালিকা, আরো অনেক নাম আছে, কিন্তু এটা এখন আসলে বলার টাইম নেই। আচ্ছা, তাহলে আমি পরেরটাই মুভ করতেছি, কোন কোষে কি উপস্থিত, কোন কোষে কি উপস্থিত না দেখবেন। জাস্ট এই যে এটা বিসিএস এ আসা কোশ্চেন, এই যে 38তম বিসিএস, এবং আপনি বিসিএস এ আমি দেখছিলাম কোশ্চেন ব্যাংক ঘাটতে ঘাটতে এই জায়গা থেকেই কোথায় কোনটা উপস্থিত অনুপস্থিত সেটা নিয়েই 3টা বা 4টা কোশ্চেন আসছে, দেখেন জাস্ট এখান থেকে ঘুরে ফিরে আবার সামনে আসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দ্রুত। আচ্ছা,
পান করা পানির সাথে মানে যে পানি আমরা খাবো পান করব তার সাথে ক্লোরিন মেশানো হয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ক্রিস্যান্থিনাম সেট। আচ্ছা, 4টা অপশন দেয়া আছে। পানির পুষ্টিগুণ বৃদ্ধির জন্য, পানিকে সুস্বাদু করার জন্য, পানিকে মিশ্রিত, আচ্ছা ক্ষতিকর ব্যাকটেরিয়া, এটা বুঝতেই পারতেছেন। দ্রুত 6 নম্বরে অ্যান্সার বলে দেন। আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত জাস্ট খালি হচ্ছে আমাকে বলেন। আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত খালি জাস্ট আমাকে বলেন, বলে হচ্ছে এটা একটু ঠিকঠাক করে দেন, ঠিক আছে। আচ্ছা তো দেখো তাহলে পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয়। পান করা পানির সাথে রাইবোজোমের কাজ কি? একজন কোশ্চেন করছেন। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, ঠিক আছে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। ভাই দেখেন সবাই চেষ্টা করতেছি, জাস্ট একটু ভালো মতো বুঝেন। পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয়। বলেন সুইমিং পুলের পানিতে মাঝে মধ্যে সুইমিং পুলে নামছেন কিনা? সুইমিং পুলে নামলে একটু গা চুলকাইতে থাকে এবং একটু গায়ে মানে অনেকের অ্যালার্জি হতে থাকে। কেন? কারণ সুইমিং পুলের পানিতে একটা বদ্ধ পানি, সেটার জন্য একটু জীবাণুমুক্তকরণ করার জন্য সেটার মধ্যে ক্লোরিন মেশানো হয়, ঠিক আছে। সো ক্লোরিন অনেক কিছু, ব্লিচিং পাউডারেরও একটা মূল উপাদান হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। সো এই বুঝতেই পারতেছেন এই ক্লোরিনের একটা মেইন জিনিস হচ্ছে লাইফে, সে হচ্ছে জীবাণু ধ্বংস করা, ঠিক আছে। জীবাণু ধ্বংস করা, ক্লোরিন খুবই শক্তিশালী একটা পদার্থ, জীবাণু ধ্বংস করতে পারে, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার একটু দেখেন, পানির পুষ্টিগুণ বৃদ্ধির জন্য ক্লোরিন দিলে তাহলে তো সবাই প্রতিদিন, আমি আপনি সবাই তো প্রতিদিন পানিতে ক্লোরিন মিশাইতাম। ক্লোরিন মিশাইলে উল্টা আরো জিনিসটা গন্ধ হয়ে যাবে। আচ্ছা পুষ্টিগুণ বৃদ্ধির জন্য তো হবেই না। পানিকে সুস্বাদু করার জন্য, খাইতে মোটেও সুস্বাদু না, ঠিক আছে। অনেক সময় ক্লোরিন যুক্ত পানি মাঝে মধ্যে দেখবেন কেমন একটু গন্ধ গন্ধ লাগে, ঠিক আছে। সুস্বাদু করার জন্য অবশ্যই না। পানিতে মিশ্রিত অদ্রবণীয় কণার সময় দ্রবীভূত করা, না রে ভাই এগুলো কোনো কিছুই না, এইসব কাজ ফিটকিরি করে, ঠিক আছে। আচ্ছা কেউ ফিটকিরির সংকেত জানলে লিখে দিতে পারেন, একটু বড় একটা সংকেত। আচ্ছা হিন্টস দিলাম। ক্ষতিকর ব্যাকটেরিয়াকে, জীবাণু মানেই হচ্ছে ব্যাকটেরিয়া, বুঝতেই পারতেছেন, তাহলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবার কমেন্ট এত দেখতে পারতেছি না। আচ্ছা যারা হচ্ছে আর কেউ যদি কোনো কিছু জানে, যারা জানবেন জিনিসটা ওনাদেরকে রিপ্লাই দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা ব্যাস, ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য, আমি এখানে আর টাইম ওয়েস্ট করতেছি না। ক্লোরিন মনে রাখবেন, ব্লিচিং পাউডারের মূল উপাদান হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিন দিয়ে আরেকটা জিনিস বানানো হয়, আরেকটা জীবাণুনাশক পদার্থ, একে বলে গ্যামাক্সিন। একে বলা হয় হচ্ছে গ্যামাক্সিন পাউডার। এটাও হচ্ছে এক ধরনের জীবাণুনাশক, পরীক্ষাতে আসছিল। আমি সব কোশ্চেন ব্যাংকের কোশ্চেনই বলতেছি, শিওর থাকেন এখান থেকে কিছু না কিছু সামনে পাওয়া যাবে। গ্যামাক্সিন পাউডার, এটা অপর নাম আছে, একে বলে লিনডেলিন পাউডার, ঠিক আছে। গ্যামাক্সিন বা হচ্ছে লিনডেলিন পাউডার, ঠিক আছে। আচ্ছা একটু দ্রুত বলে গেলাম। এটার সংকেত আছে, এটার সংকেত হচ্ছে C6H6Cl6, ঠিক আছে। আমি এত কিছু এখন আসলে এইভাবে বলতে চাচ্ছি না, আপনি জাস্ট হচ্ছে একটু দ্রুত মানে এগুলো লিখে নেন। গ্যামাক্সিন আর হচ্ছে লিনডেলিন, এটাও হচ্ছে ক্লোরিন, মানে এটার মধ্যে মূল উপাদান হচ্ছে ক্লোরিন। গ্যামাক্সিন কি পরীক্ষায় আসছিল আমার মনে আছে, গ্যামাক্সিন কি, এটা হচ্ছে জীবাণুনাশক, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। যাদের অ্যান্সার দিতে আমি পারি নাই সবার অ্যান্সার হচ্ছে আমি পরে দিয়ে দিব, ঠিক আছে। আমি সবাইকে অ্যান্সার দিয়ে দিব, আজকে হয়তো টাইম একটু কম, আমি অ্যান্সার সবারটা দিতে পারতেছি না, একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে। এবার সবাই অ্যাটেনশন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রাথমিক বিদ্যালয়ে আসছে, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাতে ক্রিসিনথ আছে ওইটাতেই। সেটা হচ্ছে উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালী মানে প্রক্রিয়াকে কি বলা হয়, ঠিক আছে। এই প্রণালী কিন্তু ওই হরমুজ প্রণালী, বসফরাস প্রণালী ওগুলা কিন্তু না। আচ্ছা তাহলে উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে কি বলা হয়? দ্রুত অ্যান্সার দ্রুত বলেন। আচ্ছা দ্রুত বলেন, কোনটার ইংলিশ কি একটু বলেন তো, ইংলিশগুলো জানা লাগবে। ব্যাপন কি ইংলিশে বলে ভাই? ডিফিউশন ইংলিশটা জানা লাগবে, অনেক সময় ইংলিশ দিয়ে দেয়। ব্যাপন কি ইংলিশে বলে ডিফিউশন। আর ব্যাপনের মতোই আরেকটা ছোট জিনিস আছে অনুব্যাপন বা নিঃসরণ, তাকে বলে ইফিউশন, ঠিক আছে। আজকে এগুলো জাস্ট মুখে বলতেছি, আপনি শুনে নেন, এগুলো সব শুনলেই জাস্ট যদি শুনেন এটাতে অনেক কিছু হয়। শ্বসন কি ইংলিশে কি বলে? শ্বসন কি ইংলিশে বলে হচ্ছে রেসপিরেশন, ঠিক আছে। বাষ্পীভবন, বাষ্প হয়ে যায়, চায়ের কাপ, এই যে শীতকাল ভালো বুঝবেন, চায়ের কাপ রাখবেন উপর থেকে ধোঁয়া উঠতে থাকে, এই জিনিসটা হচ্ছে আমাদের বাষ্পীভবন। হ্যাঁ সবাই অ্যান্সার দিতেছে ঠিকঠাক, সুন্দর মতো দেখতেছি। আচ্ছা গ, হ্যাঁ যারা ঘ বলতেছেন সবারটা ভুল হয়েছে, সাকসেসফুলি ভুল।
দেখেন সবার অ্যান্সার হ্যাঁ অনেকেরটাই ঠিক আছে, সেটা হচ্ছে খ, প্রস্বেদন। এইটার ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, একে বলে ট্রান্সপিরেশন, একে বলে ট্রান্সপিরেশন। ইংলিশটা একটু কঠিন লাগলেও একটু জানে রাখেন, একটু কঠিন লাগলেও জানে রাখেন, প্রস্বেদনকে ইংলিশে বলে ট্রান্সপিরেশন। ইন্সপিরে এই কথাটার মানে হচ্ছে বের করে দেয়া বা গুরুত্ব কোনো কিছু বের করে দেয়া, ট্রান্স, ট্রান্স মানে তো বাইরে, ঠিক আছে। প্রস্বেদন মানেই হচ্ছে বাষ্পাকারে পানি বের করে দেয়। এই কারণে মনে রাখবেন এই প্রস্বেদনের একটা অপর নাম আছে, মোচন মানে বের করে দেয়া, যেহেতু বাষ্পাকারে বের করে দেয় তাই একে প্রস্বেদনের অপর নাম হচ্ছে বাষ্পমোচন, ঠিক আছে, একে বলে বাষ্পমোচন। আরেকটা কোশ্চেন পেয়ে গেলাম। আচ্ছা, বাষ্পীভবন, এখান থেকে জানার কি আছে, জানার কিছু না। আচ্ছা, শ্বসন, শ্বসন নিয়ে তো বললাম, শ্বসন, সতে শ্বসন সতে শক্তি, সতে শ্বসন সতে শক্তি, শক্তি উৎপন্ন করা হচ্ছে এর কাজ। আর ব্যাপন, ব্যাপন মানে হচ্ছে বক, ব্যাপন মানে হচ্ছে বক, বক মানে কি, বক মানেই হচ্ছে ব্যাপন মানেই হচ্ছে বক। তো বেশি থেকে কম, বেশি থেকে কম, উচ্চ ঘনত্বে, এই যে পারফিউম যদি এখানে মারি, এখানে পারফিউম মারলে পুরা রুমে পারফিউমের গন্ধ ছড়ায় যায়, এই জিনিসটা হচ্ছে ব্যাপন। খিচুড়ি বিরিয়ানি আনলেই ঢাকনাটা খোলার সাথে সাথে সব রুমের সবার মধ্যে ছড়ায় পড়ে, এটাই হচ্ছে ব্যাপন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি সবাই ঠিকঠাক মতো দেখতে পারতেছেন এবং কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানান। আচ্ছা, এবার দ্রুত এখান থেকে কি কি ইনফরমেশন জানা লাগবে। প্রস্বেদন, প্রস্বেদনকে বলা হয় একটা নাম, এটা সবাই জানে, আশা করি অনেকবার পরীক্ষাতে আসছে। একে বলা হয় নেসেসারি ইভিল, বা বাংলাটা লিখে দিতেছে, একে বলে প্রয়োজনীয় অমঙ্গল। ইংলিশটা নিজ দায়িত্বে লিখে নিবেন, নেসেসারি ইভিল, নেসেসারি ইভিল, প্রয়োজনীয় অমঙ্গল, মানে একই সাথে প্রয়োজনীয় একই সাথে অমঙ্গল, কারণ অতিরিক্ত পানি বের করে দিলে গাছের ক্ষতি হয়ে যায়। আচ্ছা, শীতকালে বেশি আছে। তো প্রয়োজনীয় অমঙ্গল কোন বিজ্ঞানী বলছেন, এটাও মনে রাখবেন। আরেকটা জিনিস, এগুলো সব বিভিন্ন বইগুলোতে আছে, আপনারা বই দেখলেই পারবেন। বিজ্ঞানীর নাম হচ্ছে কার্টিস, বিজ্ঞানীর নাম হচ্ছে কার্টিস। বাষ্পীভবনের ইংরেজি নাম কি, বাষ্পীভবনের ইংরেজি নাম ভ্যাপারাইজেশন, ভ্যাপারাইজেশন, ঠিক আছে। একজন লিখছে ট্রান্সপোর্টেশন, না রে ভাই ট্রান্সপোর্টেশন না, এটাকে বলা হয় ট্রান্সপিরেশন, 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 ঠিক আছে। আমি যে বারবার বলতেছি একটা কথা। আচ্ছা, তাহলে হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল আমরা সবাই বুঝলাম, প্রয়োজনীয় অমঙ্গল জিনিসটা কি বলছে হচ্ছে বিজ্ঞানী কার্টিস। এখান থেকে আর আপনি জানতে পারেন সেটা হচ্ছে প্রস্বেদন। এই প্রস্বেদনের মাধ্যমে মনে রাখবেন, প্রস্বেদনের মাধ্যমে একটা গাছ মাটি থেকে যত পানি নেয়, জানলে অবাক হবেন, 95% পানি হচ্ছে বের করে দেয়, বাইরে বের করে দেয়, আর 5% মাত্র কাজে লাগে, ঠিক আছে। উদ্ভিদ কাজে লাগায়, মাটি থেকে যা পানি নেয় মাত্র 5%, 95%ই হচ্ছে সে বের করে দেয়। আচ্ছা, প্রস্বেদনকে বলা, এরপরে বইগুলাতে পড়বেন প্রস্বেদন 3 প্রকার। প্রাইমারিতে আশা করি আসবে না, বড় জোর এটাই আসতে পারে। প্রয়োজনীয় অমঙ্গল কোন বিজ্ঞানী বলছে, আর বাষ্পাকারে পানি বের করে দেয়। এবার একটা অতিরিক্ত কোশ্চেন থ্রো করে দিলাম আপনাদের জন্য। বাষ্পাকারে তো বুঝলাম, কিছু কিছু আছে ঘাস, কচু, টমেটো, এই টাইপের উদ্ভিদের কিছু, তারা হচ্ছে বাষ্পাকারে পানি বের করে না, বাষ্পাকারে পানি বের না করে তারা বের করছে তরল আকারে। তো অনেক পড়াশোনা আছে, আমাকে জাস্ট বলেন তরল আকারে পানি বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয়, ঠিক আছে, তরল আকারে পানি বের করে দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ঠিক আছে ভাই, একটু জাস্ট দ্রুত বলেন, আমি অ্যান্সারটা একটু পরে দিতেছি। তরল আকারে পানি বের করে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে, ঠিক আছে। আচ্ছা, এই যে আসলাম নেক্সট কোশ্চেনে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আসছে প্রাইমারিতে। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে। আচ্ছা, আমি আবার 20 সেকেন্ড গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে হচ্ছে সবার কমেন্ট দেখতেছি। নেসেসারি ইভিল, হ্যাঁ নেসেসারি ইভিল, এটাকে বলা হয় হচ্ছে বিজ্ঞানী কার্টিস, বিজ্ঞানী কার্টিস নামটা খুবই ইম্পর্টেন্ট, দেখবেন কখনো পরীক্ষায় আসছে। আচ্ছা, প্রস্বেদন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটু বলেন তো কেউ, তরল আকারে পানি বের করে দেয়াকে কি বলে, তরল আকারে পানি বের করে দেয়াকে কি বলে, ঠিক আছে, দেখি বলেন তো, তরল আকারে পানি। আর এই কোশ্চেনটা অ্যান্সার, দূষিত বাতাসের কোন গ্যাসটি মানব দেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে, খর্ব করে, একজন বলতেছে খ, বি, আচ্ছা বি, এ, আচ্ছা দেখি। লাইভ ক্লাসে পার্টিসিপেন্ট দেখি কিছুটা কমে গেছে, শেষ পর্যন্ত সবাই থাকেন, থাকলেই দেখবেন যে হচ্ছে পুরোটা জিনিস কত ভালো মতো এগুলো বোঝা যায়, ঠিক আছে।
একজন লিখছে সালফার ডাইঅক্সাইড, না সালফার ডাইঅক্সাইড হবে না। এই যে আমি বলে দিতেছি, দেখেন দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে, আচ্ছা সবাই একটু জাস্ট জানাতে থাকবেন ক্লাসটা কেমন লাগতেছে এবং হচ্ছে সামনে আরো কিছু ক্লাস চান কিনা, জাস্ট এটা হচ্ছে আমাকে একটু বলেন, ঠিক আছে? আচ্ছা, দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন ক্ষমতা খর্ব করে? আচ্ছা, দূষিত বাতাসের কোন গ্যাসটি, এর মধ্যে ফার্স্টে এটা তো হবেই না, যারা সালফার ডাইঅক্সাইড বলতেছেন এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউসের প্রধান গ্যাস, গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদান কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, একটাই জিনিস আছে, সে হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন দেখি বলতো, কার্বনের হাত কয়টা, যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4, সবাই জানি কার্বনের যোজনী কত, 4। কার্বনের যোজনী কত, 4। তাহলে এই যে অক্সিজেনের হাত দুইটা, এই যে দিলাম, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু কার্বন মনোক্সাইড দেখেন, এই যে এক সাইড ধরছে কিন্তু আরেক সাইড কেউ নাই, কার্বন মনো, গ্রিক শব্দ মনো মানে হচ্ছে এক, মনো মানে হচ্ছে এক, এই যে কার্বনের সাথে একটা আছে, আরেকটা তো ফাঁকা। তো সে কি করে, যদি কখনো বাতাসে শ্বাস নিলাম, অক্সিজেনটা যদি হচ্ছে আমাদের নিয়ে নেয়, হ্যাঁ একজন লিখছে তরল আকারে পানি বের করে দেয়াকে গোটেশন না, এটাকে বলে গাটেশন। যারা আগের ক্লাসের অ্যান্সার, সরি আগেরটার হচ্ছে অ্যান্সার জানতে চাইছেন, সেটা হচ্ছে গাটেশন, এটা একটা এক্সট্রা পড়া। তরল আকারে কখনো পরীক্ষায় দিয়েই দিতে পারে বিসিএস বা এই টাইপের কোশ্চেনে, তরল আকারে পানি বের করে দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? অ্যান্সার হচ্ছে গাটেশন, ঠিক আছে? আচ্ছা, এবার এটাতে মনোযোগ দিই, সবাই দিক। আচ্ছা, কার্বন মনোক্সাইড, এই দেখেন কার্বনের হাত ফাঁকা, হাত ফাঁকা থাকলে কি কারোর সাথে হ্যান্ডশেক করার জন্য সে ব্যস্ত, তাহলে এখন সে কাউরে খুঁজবে, কারে খুঁজবে? যারে পাবে তারাই ধরবে। সে হচ্ছে হিমোগ্লোবিনকে ধরবে, এইখানে এসে সাথে সাথে হিমোগ্লোবিনের সাথে এসে বসে পড়বে। আর যদি বসে পড়ে, বলেন তো, কি একটু আগেই পড়াইছি, হিমোগ্লোবিনের কাজ কি পরিবহন করা? অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ যেহেতু হচ্ছে একজন লিখছে খর্ব মানে কি, মানে খর্ব মানে হ্রাস করা, ঠিক আছে, খর্ব। আচ্ছা, একটু ভাই শেষ পর্যন্ত ক্লাসে থাকেন, আমি লাস্টে সাজেশন টাইপের জিনিসগুলো দিয়ে দিব, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, খুব দ্রুত এখানে মুভ করতেছি আমি। দেখেন হিমোগ্লোবিন, তাহলে বলুন তো হিমোগ্লোবিনের সাথে যদি এটা যুক্ত হয়ে যায়, হিমোগ্লোবিন কি আর অক্সিজেনকে ক্যারি করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তাহলে যেহেতু পারবে না, তাহলে মানব দেহের প্রত্যেকটা হিমোগ্লোবিনে যায় যায় কার্বন মনোক্সাইড বসে পড়বে। আপনি বুঝতেছেন না, কিন্তু আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে প্রত্যেকটা হিমোগ্লোবিন ব্লকার ঢুকে গেছে। তখন কি হবে বুঝবেনও না আপনি কিছু, যেহেতু বুঝবেন না, নীরবে নীরবে আপনার অক্সিজেন নেয়ার ক্ষমতাকে হ্রাস করে দিতেছে। তাই কার্বন মনোক্সাইড, পরীক্ষাতে আসা কোশ্চেন গাইডে দেখেন, একে বলা হয় নীরব ঘাতক, বা যেটাকে আমরা ইংলিশে বলি সাইলেন্ট কিলার। মাহমুদুল্লাহ রিয়াদকে যেরকম বাংলাদেশ টিমের সাইলেন্ট কিলার বলা হয়তো, তো এই কার্বন মনোক্সাইড একে বলা হয় হচ্ছে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার, ঠিক আছে? মানব দেহে একটা নীরব ঘাতক, নীরবে নীরবে আঘাত করবে, আপনি টের পাবেন না। তাহলে খুবই ইম্পর্টেন্ট, বাতাসের কোন গ্যাসটি মানব দেহের অক্সিজেন পরিবহন ক্ষমতা? তাহলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড তো হবেই না, সালফার ডাইঅক্সাইড এটাও তো হওয়ার কোনো সম্ভাবনা নাই, 2 হাত ধরে আছে। কিন্তু এই কার্বন মনোক্সাইডের এই হাতটা সে যে ধরতে চায় হিমোগ্লোবিনকে, এবং ধরলেই হিমোগ্লোবিন আর নিতে পারে না অক্সিজেনকে, অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব হয়। বলেন সবাই এটা বুঝছেন কিনা? যদি বুঝেন তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। দ্রুত 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 হচ্ছে ভাই, আপনি একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ যারা বলতেছেন, সবার জন্য হচ্ছে থ্যাংক ইউ। একটু জাস্ট ক্লাসটা এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সবাই হচ্ছে শেয়ার করে দেন এবং শেয়ার করে ডান লিখে দেন এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে ফেলেন। আচ্ছা, আমাদের ফ্রি ক্লাস চলমান আছে, কালকেও ক্লাসে, প্রতিদিনই হচ্ছে আমাদের ক্লাস চলবে। আচ্ছা, নিচের কোনটি ভিনেগার? আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন, বিবিএসসি জুনিয়র ইনস্ট্রাক্টর। আচ্ছা, নিচের কোনটি ভিনেগার? দ্রুত যাচ্ছি। ভিনেগার সবাই চিনি, ভিনেগার। ভিনেগার এই জিনিসটা কি? এটা হচ্ছে আমরা সবাই জানি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। ভিনেগারের কাজ কি? আচার সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ, আচার সংরক্ষণ, ঠিক আছে? একটু টক টক লাগে আচার, এই যে জিনিসটার জন্য, এবং অনেক লং টাইম ধরে আচার, আচার তো একদিনে কেউ খায় না, এই লং টাইম সংরক্ষণ করার জন্য হচ্ছে ভিনেগার। আচ্ছা, ক্লাস যদি হচ্ছে ক্লাস যদি হচ্ছে ভালো লাগে তাহলে হচ্ছে এখনো শেয়ার দিতে থাকেন, আর হচ্ছে আমাকে জানান এটার অ্যান্সার কি। ক খ গ ঘ 4টা আছে, এটার অ্যান্সার কি? এইটার নাম কি? সবাই একটু এটা বলতে পারবেন? HCOOH, এটার নাম কি? জাস্ট আমাকে কমেন্টে জানাইতে থাকেন, একটা ইন্টারেক্টিভ, মানে একটা ইন্টারেক্টিভ যাতে ক্লাস হয়। আর যদি বোরিং লাগে আমাকে জানান, ঠিক আছে? যদি ক্লাসে কোনো বোরিং লাগে, কোনো কিছু সমস্যা হয়, সেটা আমাকে জানান।
এইটার নাম কি? এটার নাম আশা করি জানেন, C2H5COOH। এটার নাম কি? এটা যদি না জানেন সমস্যা নাই, এইটার নাম কি এটাও বলতে পারেন, অন্তত এইটার নাম বলেন, প্রাইমারির জন্য এইটার নাম আসতে পারে। ঠিক আছে, হিন্টস দিয়ে দিলাম, পিঁপড়া কামড় দিলে এই অ্যাসিড বের হয়। আশা করি সবাই জানি COOH থাকলে সেটাকে বলা হয় অ্যাসিড। এখানে চারোটাই অ্যাসিড। ঠিক আছে, ভিনেগার একটা অ্যাসিড, এই যে আমি বলে দিতেছি, ভিনেগার পরীক্ষাতে আসে, ভিনেগার একটা কি অ্যাসিড? ভিনেগার একটা মৃদু অ্যাসিড। দ্রুত, ভিনেগার একটা কি অ্যাসিড? মৃদু অ্যাসিড। যেহেতু মৃদু অ্যাসিড, অ্যাসিডের কাজ কি দান করা? H+ দান করা। এই H+ বা প্রোটন দান করলেই সব জীবাণু মারা যায়। মারা তো আসলে যায় না, মানে বংশবৃদ্ধি করতে পারে না, আমি শর্টেই লিখলাম জীবাণু মারা যায়। সেই ফলে আচারটা অনেক দিন ধরে সংরক্ষিত থাকে। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, এই যে অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, এই তো আমরা হচ্ছে প্রায় ক্লাসের আস্তে আস্তে শেষের দিকে চলে আসতেছি। আচ্ছা হ্যাঁ, এই তো থ্যাংক ইউ। ফর্মিক অ্যাসিড, যারা বলতেছেন এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। পিঁপড়া মৌমাছি এদের লালায় এই ফর্মিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডকে ধরে বাইন্ধে মানুষ করতে পারে একজন, সে হচ্ছে খার। সো এই যে দেখবেন পিঁপড়া কামড় দিলে সে হচ্ছে ক্ষত স্থানে চুন লাগানো হয়। ঠিক আছে, চুন একটা ক্ষার পদার্থ। আচ্ছা দ্রুত বলে দিই, নিচের কোনটি ভিনেগার? এই যে CH3COOH, এইটাকেই বলা হয় হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই যে আমি লিখে দিতেছি, সবাই আমার সাথে সাথে নোট করেন। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ঠিক আছে, সবাই একটু জানান। ক্লাসটা হচ্ছে ভালো না লাগলে বা কোনো কিছু এখন যদি বোরিং লাগে, অনেকগুলো ক্লাস অনেক টাইম হয়ে গেছে, তাহলে আমাকে জানাতে পারেন। আচ্ছা, নিচের কোনটি ভিনেগার? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এই যে দেখতেই পারতেছি, এটা ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। এই যে 2 কার্বন হইলে নামের মধ্যে আসে ইথ। ইথ এগুলা নিয়ে আমি সামনে হয়তো ভবিষ্যতে কখনো ক্লাস নিব। এই ইথ থেকে নামটা আসছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। অনেক বেশি ইম্পর্টেন্ট, শিওর থাকেন সামনে কখনো না কখনো পরীক্ষাতে পাইতেছেন। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড, হ্যাঁ ব্যাস, HCOOH ফর্মিক অ্যাসিড। থ্যাংক ইউ। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, সবাই এটা টিক দিয়ে রাখেন। আবার বলছি, খাতার মধ্যে লেখেন ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ভিনেগার কি? আচার সংরক্ষণ করে। মৃদু অ্যাসিড, H+ দান করে, জীবাণু মারা যায়। যতটুক লাগবে এতটুকুই বললাম, আরো অনেক কিছু আছে। ভিনেগার শব্দটা কই থেকে আসছে, কিভাবে হয়েছে, সবকিছু বলা যায়, আজকে আর না। তো হচ্ছে এটা। এবার নেক্সট কোশ্চেনে যায়, 10 নাম্বার। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? এটা আমি বলবো না, আগের কোশ্চেনই, জাস্ট খালি অ্যান্সার। আমি জাস্ট 10 সেকেন্ড সময় দিলাম, এই যে শেষের দিকে চলে আসে। 10 সেকেন্ডের মধ্যে আমাকে সবাই অ্যান্সার দেন, ABCD, সবাই দ্রুত অ্যান্সার দেন। আমি সবার দেখতেছি। হ্যাঁ, একটু কাইন্ডলি সবাই হচ্ছে শেয়ার দিতে থাকেন জিনিসগুলা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ যারা হচ্ছে ঠিকঠাক অ্যান্সার দিতেছেন। আচ্ছা, ভিনেগার কোন অ্যাসিড থাকে? ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, নোট ডান। হ্যাঁ, সবাই বলছেন, জাস্ট আমাকে কমেন্ট করতে থাকেন, জানাতে থাকেন। কোনো কিছু যদি যখনই থামা দেবো তখনই হচ্ছে আমরা থেমে যাবো। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড, এটা আমি বললাম না। সাইট্রিক অ্যাসিড কই থাকে বলে দেই। সাইট্রিক অ্যাসিড থাকে লেবু, আমরা এই টাইপের জিনিসগুলাতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, লেবুতে অনেক পরিমাণ থাকে। টার্টারিক অ্যাসিড সবাই জানি, টার্টারিক, তিতে ট্যামারিন্ড, মানে হচ্ছে তেঁতুল, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। আচ্ছা, তেঁতুল দিয়ে কি পরিষ্কার করা হয়? কোন ধাতু পরিষ্কার করা হয় বলেন একটা কোশ্চেন, কমেন্টে অ্যান্সার দিতে থাকেন। কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা মৃদু অ্যাসিড, সবাই এখানে মৃদু অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কি? এই যে আপনারা যে কোকা কোলা, ফান্টা, পেপসি, মোজো, আরসি এগুলা খান, এগুলা সব কিছুর মূল উপাদান হচ্ছে ভাই কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা হচ্ছে এই সবগুলোর মধ্যে একটা উপাদান। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড আশা করি সবাই জানি। হ্যাঁ, এই তো সবাই শেষ পর্যন্ত থাকেন, দেখবেন অনেকে হয়তো ধৈর্য থাকবে, লাস্ট পর্যন্ত যারা থাকবে দেখবেন সবাই হচ্ছে বেনিফিটেড হবেন। শেষ, আমাদের কোশ্চেনটা শেষ। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? এটার কোশ্চেন আবার 10 সেকেন্ড, সেম আগেরটারই রিপিট। এইটার আমি বলবো না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। আচ্ছা, এটা আমি আর বলবো না। অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? দ্রুত 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 দ্রুত, টাইম নেই। অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? যারা এখনো শেয়ার করেন না, আবারও বলতেছি, শেয়ার করলে কালকে আপনারা PDF ফ্রি পেয়ে যাবেন। আর হচ্ছে পেজে প্রতিদিন রেগুলার ক্লাস করতে থাকবেন।
একজন লিখছে কাঁচ ক্লিন করে, না 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 না, ঠিক করে বলেন, ঠিক করে বলেন। আচ্ছা হ্যাঁ, পিতল, পিতল টাইপের জিনিসপাতি হচ্ছে আমাদের পরিষ্কার করা হয় তেঁতুল দিয়ে। আচ্ছা, কাঁসা, পিতল এই টাইপের জিনিসগুলো। আচ্ছা যাই হোক, আমি এত কমেন্ট এখন দেখতে পাচ্ছেন। তো অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? এই যে যাহাই অ্যাসিটিক অ্যাসিড, খাতার মধ্যে বড় করে লেখেন, যাহাই অ্যাসিটিক অ্যাসিড তাহাই ইথানোয়িক অ্যাসিড, যাহাই অ্যাসিটিক অ্যাসিড তাহাই ইথানোয়িক অ্যাসিড, যাহাই অ্যাসিটিক অ্যাসিড তাহাই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয় দেখছেন? আমি খালি 3টা কোশ্চেন দিচ্ছি, আরো মনে হয় কোশ্চেন ছিল, মনে হয় কম হইলো 30টা। এত কোশ্চেন বাসায় আজকে আপনাদের কাজ হচ্ছে ক্লাস শেষেই কোশ্চেন ব্যাংক নিয়ে বসা এবং মিনিমাম 300+ কোশ্চেন হচ্ছে সলভ করা, দেখবেন এখান থেকে বেসিক নিয়ে পারতেছে। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড চামড়া সংরক্ষণে, না এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, চামড়া সংরক্ষণে ইউজ করা হয় ক্রোমিয়াম। আচ্ছা, চামড়া সংরক্ষণ, চামড়া সংরক্ষণ, এই চামড়া শিল্প, চামড়া শিল্পের একটা অপর নাম আছে, অপর নাম কি বলেন তো? টি দিয়ে। আচ্ছা আমি এখন টাইম নষ্ট করতেছি না, চামড়া শিল্পকে বলা হয় ট্যানারি শিল্প। আচ্ছা, আইপিএস এর ব্যাটারি, না রে ভাই আইপিএস এর ব্যাটারি তো লিথিয়াম। আচ্ছা, ফল পাকানোতে, এই যে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, সব অপশনগুলো ভালো মতো দেখবে। ফল পাকানোতে ইউজ করা হয় ইথাইন, ইথাইন, ইথাইন ইউজ করা হয়। তারপর আরো ইউজ করা হয় ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড ফল পাকাইতে, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড, কার্বাইড। এই যে আমি লিখে দিতেছি, এটাকে বলে ক্যালসিয়াম কার্বাইড। হ্যাঁ সবাই সবকিছু বুঝতেছেন কিনা? হ্যাঁ, জুবাইর ক্লাস দেখতেছেন, আব্দুল কাদের, মুনু, আচ্ছা সবাই ক্লাস দেখতেছেন। আচ্ছা, একজন বলছেন বেস্ট ক্লাস, একটু সময় নষ্ট হয়নি, থ্যাংক ইউ। যারা পজিটিভলি দেখতেছেন, যারা দেখতেছেন 1% হইলেও সবার কাজে লাগতেছে। এবং একটু সিনসিয়ারলি আমি যেটা বললাম যে ফ্রি ক্লাসে একটু মনোযোগ দিলে দেখবেন সবকিছু, সবাই হচ্ছে প্রত্যেকটা স্যার, মৃদুল স্যার থেকে শুরু করে প্রত্যেকটা যত স্যার আছে, আবিদ ভাই থেকে সবাই হচ্ছে প্রত্যেকটা আপনাকে একদম পারফেক্টলি পড়াচ্ছেন। আচ্ছা, এবং তারা কষ্ট করে। আচ্ছা, তো যেহেতু এই 3টা হবেই না, তাহলে বুঝতেই পারতেছি খাদ্যদ্রব্য সংরক্ষণ, আমি ইনফরমেশনগুলো দিয়ে নিলাম। যদি কোনো হচ্ছে সমস্যা হয়, আচ্ছা একজন বলছে পড়তে বসলে ঘুম ধরে, ঘুম ধরবেই, স্বাভাবিক, ঘুম একটা স্বাভাবিক বিষয়। ঘুম যখন না হবে তখন বুঝবেন যে ঘুমের মূল্য কি, ঠিক আছে? জাস্ট এটা আপনি পড়তে থাকবেন, সিরিয়াস থাকলে অটোমেটিক আপনার ঘুম যতটুকু লাগে ততটুকুই হবে, এর বাইরে আসবে না। আচ্ছা, জাস্ট আপনার গোল সেট করেন, প্রাইম পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দেন, আশা করি সবকিছু ঠিক। জাস্ট একদম বেসিক থেকে শুরু করে একদম প্রত্যেকটা জিনিস ডেভেলপ করে রাখেন, বিজ্ঞান, জিকে, ইংলিশ, বাংলা, কখনোই কোনো সাবজেক্টে কোনো সমস্যা হবে না। আর সব সমস্যার সমাধান তো এই পেজে আছেই, ঠিক আছে? বিজয়যাত্রার এখানে সবকিছুই একসাথে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আছেন 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে পলিথিন। পলিথিন কি দিয়ে তৈরি? আচ্ছা, এখন একটু অন্য কালি নেই, পলিথিন কি দিয়ে তৈরি, একটু হলুদ কালি নেই, পলিথিন কি দিয়ে তৈরি বলেন, পলিথিন কি দিয়ে তৈরি? আচ্ছা, পলিথিন কি দিয়ে তৈরি বলেন, পলিথিন কি দিয়ে তৈরি? পলিথিন, পলি, পলি মানে অনেক, পলি, এই খাতে বুঝতে পারতেছেন এখানে একটা নতুন কনসেপ্ট আসে, তাকে বলে পলিমার। যেখানেই পরীক্ষা দিতে যান বাংলাদেশে, কোশ্চেন ব্যাংক ঘাটলে এই পলিমার থেকে একটা এমসিকিউ সব জায়গাতে আসে, সব জায়গাতে পলিমার। আমি দ্রুত বলে দেই, পলিমার, পলি শব্দের মানে হচ্ছে অনেক, যেমন সিলেবল পড়ছেন না, পলিসিলেবল। মার, মার শব্দের মানে হচ্ছে অণু, তার মানে অনেকগুলা অণু একসাথে বসে 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 যে বিশাল চেইন তৈরি করে তাকেই বলে পলিমার। আর প্রত্যেকটা পলির একক একটু আগেই পড়াইলাম, মনো, মনো মানে হচ্ছে এক, তাই এটাকে আমরা বলবো মনোমার। মার মানে অণু, আইসোমার, মনোমার, ডাইমার, ট্রাইমার, টেট্রামার, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে? আপনারা সবগুলা পড়ছেন, আইসোমার সমাণু। আচ্ছা, সমান অণু, আইসো মানে সমান, এই আইসো দিয়ে পড়বো আমরা পরে অন্য ক্লাসে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনীয়, আইসো ডায়াফার, আইসো স্টার, অনেক কিছু আছে, সবগুলো আমরা সামনে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পলিমার, এই পলিমার আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, আমি এখানে লিখে দিতেছি, একটা হচ্ছে ন্যাচারাল পলিমার, আর একটা হচ্ছে কৃত্রিম পলিমার। এগুলো তো সব কৃত্রিম পলিমার। আমাকে একটা প্রাকৃতিক পলিমারের এক্সাম্পল দেন তো, বিসিএস এ আশা করছেন নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? আমাকে একটা প্রাকৃতিক পলিমার এক্সাম্পল দেন তো, দ্রুত দ্রুত। হ্যাঁ, যারা এখনো সময় আছে, জাস্ট ক্লাসটা যদি শেয়ার করে দিতে পারেন দিয়ে দেন। আচ্ছা, দেখেন সবাই, পলিথিন কি দিয়ে তৈরি? প্রাকৃতিক, কৃত্রিম, এখনো কেউ অ্যান্সার দেয় নাই। পলিথিন কি পলিমার, কৃত্রিম পলিমার, দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা, ইথাইন, ইথাইনের সাথে নামের কোনো মিলই নাই। পলিথিন নামটাকে সন্ধি বিচ্ছেদ করেন, ভাঙলেই হয়
পলি যোগ ইথিন, নামটাকে ভাঙলে হয় পলি যোগ ইথিন, যাহাই ইথিন তাহাই হচ্ছে ইথিলিন। সো ইথিলিন, ইথিলিন, ইথিলিন গ্লাইকল নাই, নাই নাই, কাটা কাটা কাটা। ক্লোরো ইথিন নাই, এখানে আবার ক্লোরো আসলো কই থেকে? আচ্ছা ইথাইন তো আগেই নাই, তাহলে ইথিলিন বা ইথিন যাই থাকুক এর পলিমারে হচ্ছে পলিইথিন। তাহলে ভিনাইল ক্লোরাইড এর পলিমার কি? পলিভিনাইল ক্লোরাইড, খালি নাম লাগাই দিবেন। প্রোপিন এর পলিমারের নাম কি? পলিপ্রোপিন। ইথিলিন, ইথিন পলিমারের নাম কি? পলিথিলিন। এ হচ্ছে মনোমার, ঠিক আছে? যদি কি দিয়ে না তৈরি, যদি বলতো যে বলেন তো পলিথিনের মনোমার কে, তাহলে অ্যান্সার কি হইতো? অ্যান্সার হইতো ইথিলিন বা হচ্ছে ইথিন, ঠিক আছে? হ্যাঁ, একজন লিখছে প্রাকৃতিক রাবার, থ্যাংক ইউ। এই যে এটা পরীক্ষাতে ছিল অপশনে, মনে পড়লো রাবার। প্রাকৃতিক পলিমার আরো আছে, ঠিক আছে, একটাই মনে পড়লো, সেটা হচ্ছে রাবার। এটা পরীক্ষাতে আসছিল, শিওর থাকেন আবার কোথাও না কোথাও আসতেছে, আসছে আসবে, আসছে আসবে। আচ্ছা, প্রাকৃতিক কৃত্রিম, এরপরে গঠনের উপর ভিত্তি করে থার্মোপ্লাস্টিক, থার্মো সেটিং প্লাস্টিক, অনেক কিছু আছে। এত কিছু হচ্ছে আপনাদের এখন লাগবে না, আমি খালি তাহলে বলে দিই ইথিলিন। এবার দ্রুত পরেরটাই মুভ করি। এই তো আজকের দিনের লাস্ট কোশ্চেনে চলে আসছি। নিচের কোনটি তরল অধাতু? নিচের কোনটি তরল অধাতু? সবাই লাস্ট, ঠিক আছে? শেষ ভালো যার সব ভালো তার, সবাই দেখি শেষটা ভালো করেন। শেষ ভালো যার সব ভালো তার, সুন্দর মতো এই কোশ্চেনটা অ্যান্সার দেন। নিচের কোনটি তরল অধাতু? যারা পারবেন, যারা সবগুলা শেয়ার করছেন, ঠিকঠাক মতো সবার কাছে পৌঁছায় দিয়েছেন, তারা হচ্ছে খুব সুন্দর মতো, হ্যাঁ সেলুলোজ একটা প্রাকৃতিক পলিমার, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, জিলেটিন, অনেক কিছু আছে, এত লাগবে না। এখন আপনি এটাই আসেন, নিচের কোনটি তরল অধাতু? দ্রুত 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 দ্রুত। 12 অ্যান্সার, 12 না 13, 13 অ্যান্সার বলেন। আচ্ছা, হ্যাঁ বলতেছে গ, একজন বলতেছে ক, একজন বলছে ক। ক, এই তো আসা শুরু হয়েছে। পারদ, হ্যাঁ সাবাস। পারদ, সাবাস, হ্যাঁ। তনুশ্রী গুপ্তা, ইসরাত জাহান মিতু, ক, হ্যাঁ পারদ। পারদ তরল অধাতু, পারদ। ব্রোমিন, একজন আবার ব্রোমিন বলতেছে, আয় হায়। একজন বলতেছে ব্রোমিন। দেখি দেখি শেষটা খুবই ইন্টারেস্টিং, এর জন্য কোশ্চেনটা লাস্টে রাখছি। এই কোশ্চেনটা শিওর থাকেন সামনে জীবনে কোথাও না কোথাও একবার হইলে পাবেনই, জীবনে কোথাও পরীক্ষা দিতে যায় একবার গেলে হইলেও পাবেন। আচ্ছা, এই তো লাস্টের দিকে আমরা চলে আসছি। ক, এই তো, এই তো অর্ধেক ক অর্ধেক গ। এতক্ষণ ধরে যত কোশ্চেন দিতেছিলাম সব কোশ্চেনের মধ্যে হচ্ছে সব প্রায় 80% সেম অ্যান্সার বা 90%, বাকিটা এখন এখানে 50-50, 40-60 হয়ে গেছে। 13 ক, 13 ক, পারদ, পারদ। আচ্ছা আচ্ছা, সব ক্লাসে লেখা টেখা বোঝা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে? যদি কিছু এখনো বলেন, যদি কোনো কিছু ঠিকঠাক না হয় তাহলে আমি আবার বলবো, আবার কোনো কিছু যদি সমস্যা থাকে সেটা আমি ঠিক করে নিব। আচ্ছা, আর কিভাবে আরো আপনাদের সাজেশন থাকবে যে জাস্ট প্রতিদিন রেগুলার লাইভ ক্লাসগুলা করা? হ্যাঁ, এই যে দেখেন এবার ক, ক, এই যে যারা বলতেছেন ক, সবাই হচ্ছে সাকসেসফুলি ভুল, ভুল। খেয়াল করেন, পারদ কোশ্চেনটা পড়েন, কোনটি তরল অধাতু, এইভাবেই কোশ্চেন নিয়ে খেলে। কোশ্চেন যদি থাকতো তরল ধাতু, তখন অ্যান্সার হইতো হচ্ছে পারদ। পারদ তো একটা ধাতু, এটা একটা মেটাল, পারদ হচ্ছে একটা মেটাল, খুবই ইম্পর্টেন্ট। পারদ হচ্ছে একটা মেটাল। ক্লোরিন অধাতু, ব্রোমিন, সালফার, এই তিনটা হচ্ছে অধাতু। পর্যায় সারণীর ডান পাশে যারা থাকে তারা হচ্ছে ধাতু, সরি অধাতু। তাহলে এই যে ক্লোরিন, ব্রোমিন, এরা তো সব ডান পাশে আছে, সবাই অধাতু। মনে রাখবেন, ক্লোরিন হচ্ছে গ্যাস, সবাই জানি ক্লোরিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। সালফার, সালফার হচ্ছে একটা কঠিন পদার্থ। আচ্ছা, আমি কি এখন খালি লাস্ট, যেহেতু লাস্ট কোশ্চেন, খালি কোশ্চেন থ্রো করব। সালফারের বাংলা নাম কি? মানে সালফারকে একটা বাংলা নামে ডাকা হয়, বাংলা নামটা কি? দ্রুত বলেন। ক্লোরিন, ক্লোরিন নিয়ে তো অনেক কথা বলছি, পারদ নিয়ে একটু বলি। পারদ দিয়ে যে থার্মোমিটার বানানো হয় সেই থার্মোমিটারের নাম কি? থার্মোমিটারের নাম কি? পারদ দিয়ে আমরা সবাই জানি থার্মোমিটার, সেই থার্মোমিটারটা কোন কাজে ইউজ করা হয়, কি নাম? আচ্ছা, এরপরে হচ্ছে পারদের স্ফুটনাঙ্ক কত? পরীক্ষাতে আসা কোশ্চেন, দেখি পারদের স্ফুটনাঙ্ক কত? এই একটা থেকে কোশ্চেন শিওর থাকেন, জীবনে কোনো না কোনো জায়গায় কোশ্চেন পাচ্ছেন। পারদের স্ফুটনাঙ্ক কত? দ্রুত দ্রুত, টাইম প্রায় শেষের দিকে। আচ্ছা, পারদের স্ফুটনাঙ্ক কত? পারদের স্ফুটনাঙ্ক কত? যারা যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা হচ্ছে অবশ্যই ইউটিউবে গিয়ে বিজয় যাত্রা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। রেগুলার ভিডিও আপলোড হচ্ছে, শর্ট ভিডিও, লাইভ ক্লাস ভিডিও, আরো অন্যান্য অনেক ইন্টারেস্টিং জিনিস সামনে আরো পেয়ে যাবেন। আর অবশ্যই ফেসবুকে হচ্ছে সুন্দর মতো ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, একটু জাস্ট হচ্ছে দেখেন, হ্যাঁ লিখছে জ্বর মাপা, জ্বর মাপা, হ্যাঁ কনফিডেন্সের সাথে ভুল অ্যান্সার। আচ্ছা, এটা বলে দেই, সালফারের বাংলা নাম হচ্ছে গন্ধক
গন্ধক, সালফার হচ্ছে একটু দুর্গন্ধযুক্ত, যেমন সবচেয়ে দুর্গন্ধযুক্ত একটা গ্যাস সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। পচা ডিমের মতো দুর্গন্ধ, খুবই দুর্গন্ধ একটা গ্যাস, এই সালফার আছে দেখে, হাইড্রোজেন সালফাইড গ্যাস। আচ্ছা, তরল অধাতু একটাই, সে হচ্ছে ব্রোমিন, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর তরল ধাতু যদি বলতো অ্যান্সার হচ্ছে পারদ, ঠিক আছে, তরল ধাতু হলে অ্যান্সার হচ্ছে পারদ। জ্বর মাপার জন্য থার্মোমিটার, এটাকে একটু সুন্দর করে বলেন, সুন্দর করে মাধুর্যতা আছে, এটাকে বলে ক্লিনিক্যাল থার্মোমিটার। পারদ ইউজ করা হয় হচ্ছে ক্লিনিক্যাল। থার্মোমিটার অনেক ধরনের, ইন্ডাস্ট্রিয়াল থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, ঠিক আছে, অনেক ধরনের থার্মোমিটার আছে, ক্লিনিক্যাল থার্মোমিটার। আচ্ছা, আজকে একটু শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লাগছে দেখে হচ্ছে একটু হয়তো কথা আটকায় যেতে পারে, ভাই একটু জাস্ট আমাকে জানাবেন সবকিছু বা ঠিকঠাক আছে। এই হচ্ছে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আর যেটা বলছিলাম লাস্ট কোশ্চেন, পারদের স্ফুটনাঙ্ক কত কেউ দেখি বলে নাই। হ্যাঁ, এই যে জানি না, কেউ গুগল টুগল থেকে দেখে নিয়েন না, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস। কোথাও না কোথাও পরীক্ষাতে পেয়ে যাবেন পারদের স্ফুটনাঙ্ক কত, 357 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক, ফুটতে শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাস এরই মধ্যে দিয়ে হচ্ছে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ক্লাসটা হচ্ছে আমাদের আজকের কোশ্চেন সলভ হচ্ছে শেষ। এবার হচ্ছে আমাকে জানান যে হচ্ছে ক্লাসটা কেমন লাগলো, আজকের ক্লাস, এবং আজকের ক্লাস থেকে আপনারা উপকৃত হয়েছেন কিনা। যদি উপকৃত হন তাহলে ফার্দার আপনাদের আর কি কি ডিমান্ড আসছে আর কিভাবে কি আছে সবকিছু আমাকে হচ্ছে জানান, ঠিক আছে। এখন আর লাস্টে যে কোশ্চেন অ্যান্সার সেটা হচ্ছে দিতে থাকেন। আচ্ছা, জ্বর মাপার কাজে, হ্যাঁ ঠিক আছে, জ্বর মাপার কাজে অবশ্যই। আচ্ছা, 357 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ এই তো ঠিক আছে। তরল ধাতু, হ্যাঁ তরল ধাতু হচ্ছে পারদ, পারদ, হ্যাঁ ঠিক আছে। ব্যাস এই তো লাস্টের দিকে, সবাই এবার হচ্ছে একটু থাকেন, আমি হচ্ছে জাস্ট বলে দিই। দেখেন, এই যে এখন হচ্ছে একটা কথা, এই যে একদম শূন্য থেকে যদি কেউ একদম জিরো থেকে শুরু করে বেসিক পর্যন্ত ইংলিশ শিখতে চান, তাহলে হচ্ছে এই যে একদম বিসিএস প্রাইমারি 11 থেকে 20 গ্রেড সব কিছুর একদম হচ্ছে সিলেবাস কমপ্লিট করা হবে। ক্লাস নিবে হচ্ছে আমাদের সবার প্রিয় আবিদুর স্যার। আবিদুর স্যার হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস নিবে। টোটাল ক্লাস সংখ্যা হবে 60 থেকে 70টা, অনেকগুলা ক্লাস ইংলিশের জন্য, প্রত্যেকটা জিনিস সুন্দর মতো হচ্ছে ক্লাস। আচ্ছা, এবং সাথে প্রতিটা ক্লাস হচ্ছে আজীবন রেকর্ড থাকবে, সব সময় রেকর্ড থাকবে। পরবর্তীতে যদি কোনো ব্যাচে ভর্তি হন সেটার ক্ষেত্রে আবার সাথে অ্যাড করে দেওয়া হবে। প্রতিটি ক্লাসে টপিক শেষ করে মাস্টার বই থেকে, এই যে মাস্টার বই আমরা সবাই জানি যুগান্তকারী একটা বই, অ্যাডমিশন এবং হচ্ছে বিসিএস থেকে শুরু করে সব জায়গার জন্য মাস্টার খুবই হচ্ছে জাহাঙ্গীর বা স্যার হচ্ছে খুবই সুন্দর করে এটা লিখছিল। আচ্ছা, আর একবার ভর্তি হলে চাকরি না হলে তো ক্লাস করতে পারবেন, ঠিক আছে। আর ওই মূল যে ফি, এই কোর্সটার মূল ফি হচ্ছে 1500 টাকা। আর হচ্ছে ভাই দেখেন, অফার ফি হচ্ছে 500 টাকা। যারা হচ্ছে লাইভে যদি ভর্তি হতে চান আমাদের হচ্ছে, এবং এখানে শুধুমাত্র একটা কথা লিখবেন, সেটা হচ্ছে ইংলিশ। জাস্ট কমেন্টে ইংলিশ লিখতে থাকেন, কমেন্টে ইংলিশ লেখেন, ইংলিশ লিখলেই আপনাদের কাছে পৌঁছায় যাবে সবকিছু। জাস্ট সুন্দর করে যদি শুধুমাত্র ইংলিশে, আপনি একটা কথা মনে রাখবেন, ইংরেজি ছাড়া কিন্তু, এই একটা কথা মনে রাখবেন, ইংরেজি ছাড়া কিন্তু আসলে চাকরির কোনো কিছুই কিন্তু ঠিকঠাক মতো হবে না, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে খুব দ্রুত টাইম চলে গেল, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে প্রত্যেকটা ক্লাস ভালো লাগলো। আচ্ছা, বিজ্ঞানের ক্লাস তিক্ত লাগতো, ক্লাস দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ। বিজ্ঞানের ক্লাস হচ্ছে তিক্ত লাগে কারণ হচ্ছে হয়তো বেসিক জিনিসগুলো ঠিকঠাক মতো বুঝে নেয়। জাস্ট আজকে হয়তো সময় পায় নাই, সামনে যখন সময় পাবো তখন আরো সুন্দর করে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দেব। আচ্ছা, বিজ্ঞানের ক্লাস খুব দরকার ছিল, থ্যাংক ইউ, হ্যাঁ। আচ্ছা, অনেক উপকৃত হয়েছি। আচ্ছা, এই যে হ্যাঁ, যারা ইংলিশ কমেন্ট করতেছেন, যারা, আবারও বলতেছি, একদম হচ্ছে অটোমেটিক আপনার রিপ্লাই চলে যাবে, সব কিছু হচ্ছে সুন্দর মতো। আপনি খালি জাস্ট যারা এই কোর্সটার জন্য আগ্রহী সবাই হচ্ছে ইংলিশ লিখে কমেন্ট করতে থাকেন, ঠিক আছে। একজন লিখছে চোখের পলকে 1 ঘন্টা 20 মিনিট শেষ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। আর যারা সবাই জাস্ট খেলে আমাকে জানান যে সব ক্লাস সবকিছু কিরকম লাগলো, লাগার পরে হচ্ছে আমি বেটা নিয়ে হচ্ছে করতে পারি। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো চাওয়া থাকে, এটা আমাকে জানান, আমরা খুব দ্রুতই সামনে আবার ক্লাসে দেখা হবে। জাস্ট এই হচ্ছে আমাদের কথা। এবং এইটার কথা হচ্ছে আশা করি আজকের দিনে যতগুলা হচ্ছে কোশ্চেন পড়ানো হইলো সবাই সবকিছু বুঝছি। যদি কোনোটা না বুঝে থাকি আবার হচ্ছে পুনরায় রেকর্ডেড ক্লাসটা দেখবো, ইউটিউবে আপলোড দেওয়া হবে, সব জায়গাতেই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ যারা প্রথমে তারা ইংলিশ লিখে কমেন্ট করতে থাকেন, ইংলিশ লিখে কমেন্ট করতে থাকেন। আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে হ্যাঁ, এই তো এই যে ইংলিশ লিখে কমেন্ট করতেছেন, এটা কিন্তু খুবই একটা আউটস্ট্যান্ডিং একটা কোর্স হচ্ছে। ঠিক আছে, একটু জাস্ট দেখেন এবং আপনি দেখলেই বুঝবেন। হ্যাঁ, এই তো অনেকেই লিখতেছে দেখি। শেষ পর্যন্ত যারা ক্লাসে ছিলেন আশা করি ভালো মতোই করবেন। এবং এই আমাদের ইউটিউব চ্যানেলে অনেক নতুন নতুন এক্সাইটিং জিনিস আসবে, অনেক সারপ্রাইজ থাকবে। এই সবাই ইউটিউব চ্যানেলটা বিজয় যাত্রা, ইউটিউবে গিয়ে সার্চ দেন বিজয় যাত্রা লিখে সার্চ দেন। সার্চ দিলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ডান লিখে দিন অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আর হচ্ছে যারা সাজেশনের কথা বলতেছেন তারা আমি সামনে এদের জন্য হচ্ছে আমি একটা ক্লাস নিব আলাদা, হচ্ছে শুধুমাত্র না, আজকে একদম যে ক্লাসগুলা করলাম একদম মেইন জিনিসগুলা সবাই হচ্ছে বাসায় গিয়ে বাসায় তো আছে, বাসায় গিয়ে কোশ্চেন সলভ করবেন এবং সলভ করলে দেখবেন সবকিছু সুন্দর মতো পেরে যাচ্ছেন। ঠিক আছে, বিজ্ঞানের যা সমস্যা যা কিছু সব নির্দ্বিধায় জানাতে পারবেন। আর সবাই এই কোর্সটা যারা আগ্রহী সবাই হচ্ছে ইংলিশ লিখে কমেন্ট করতে থাকেন। ঠিক আছে, আবিদুল স্যার খুব সুন্দর মতো এই কোর্সটা কন্ডাক্ট করতেছেন, যারা জানেন উনি ইংলিশ লিটারেচার ইংলিশ গ্রামার দুইটার জন্য একদম বস লেভেলের ক্লাস নিয়ে থাকেন। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে এই যে বিজ্ঞান ক্লাস সামনে আরো চান কিনা আপনারা জানিয়ে দেন। হ্যাঁ, যারা থ্যাংক ইউ বলতেছেন ওয়েলকাম। হ্যাঁ, সাজেশন আমার ক্লাসটায় আজকে সাজেশন ধর্মী ছিল, যেই যে টপিকগুলো বলে দিছি, যেই যে জিনিসগুলা থেকে সেই জিনিসগুলা খুব ভালো মতো হচ্ছে বাসায় স্টাডি করে নেবেন। সামনে যখন সময় পাবো তখন আরো এগুলো নিয়ে ডিটেলস বলবো। আচ্ছা, হ্যাঁ, বিজ্ঞান ক্লাস চাই, আরো ক্লাস চাই, হ্যাঁ অবশ্যই ক্লাস হবে আরো। জাস্ট যারা আছেন এখনো লাইভে, যাদের এখনো যদি কোনো পরামর্শ থাকে, কোনো কিছু নিয়ে চাওয়া থাকে যেটা নিয়ে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই বলতে থাকেন। আমি সবার কমেন্ট এখন দেখতেছি। আর যারা হচ্ছে, আবারও বলতেছি এই জিনিসটা সুন্দর করে লিখে রাখছি, যারা হচ্ছে কোর্সটা করতে চান সবাই হচ্ছে ইংলিশ লিখে কমেন্ট করতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, যা যা আজকে পড়লাম ওগুলা পড়লেই হবে, এগুলো শুধু পড়লে হবে না, এগুলোর থেকে আপনি কোশ্চেন ব্যাংক সলভ করবেন, এগুলোর থেকে আরো অন্যান্য জিনিসপাতি আছে। বিজ্ঞানের জন্য কোন বই ভালো হবে এভাবে কোনো স্পেসিফিক বই ওরকম কোনো কিছু নাই। এমপি থ্রি বিজ্ঞানের যে বই ওইটাও এনাফ। আর আপনি মেইন কথা হচ্ছে বিজ্ঞানের প্রত্যেকটা জিনিস ভালো মতো হিস্ট্রি জেনে ব্যাকগ্রাউন্ড জেনে তারপর পড়বেন, দেখবেন যে অটোমেটিক হয়ে গেছে। আপনাকে যদি এখন ইন্টারন্যাশনাল রিলেশনসের থিওরি রিয়ালিজম বোঝানো হয় আপনি কিন্তু এখন কিছুই বুঝতে পারবেন না যদি না আপনি একটু আগের জিনিসগুলা কিভাবে কি হচ্ছে সবকিছু। আর যারা হচ্ছে পিডিএফ এর কথা বলতেছেন, পিডিএফ প্রতিদিন হচ্ছে সকাল 9টার সময় হয়ে যায়, আপলোড দেওয়া হয়, সবাই একটু কাইন্ডলি চেক করবেন। তখন প্রতিদিন গ্রুপে চোখ রাখবেন, গ্রুপে চোখ রাখলে ঠিকঠাক মতো দেখতে পারবেন সবকিছু।